Let's start our today's class, and it is our 19th class of IELTS module. And today we'll be discussing on speaking module. স্পিকিং মডিউল নিয়ে আমাদের আরেকটা ক্লাস করা হয়েছে, সেটা আপনারা যদি মনে না থাকে এটা 10 নম্বর লেকচারে আপনারা পাবেন, যেখানে আমরা পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা স্পিকিং মডিউল পার্ট 2 নিয়ে কথা বলব। বাই দিস টাইমে এই কিউ কার্ডের সাথে আপনারা পরিচিত। আপনাদের ল্যাঙ্গুয়েজ সেকশনে আমরা এই পার্ট 2 নিয়ে অনেক সময় আপনাদের টপিক দেওয়া থাকে, আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন বাই দিস টাইম। আজকে আমরা সেই কিউ কার্ডের স্পিকিং পার্ট 2 যেটা, সেটাকে আমরা কিভাবে পাচ্ছি এবং সেই বিষয়গুলোকে কি ভাবে আমরা ফিক্স করতে পারি, কি ভাবে মেন্টাল সাইকোলজিক্যাল প্রিপারেশনগুলো আমাদের হতে পারে, এবং আমার ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো নিয়ে আজকের আলোচনাটা থাকবে। সো কিভাবে আমরা নোট টেকিং যে হ্যাকটা আছে, নোট আসলে কিভাবে নেওয়া উচিত একসাথে। আপনাকে তো 1 মিনিট সময় দেবে, 1 মিনিটের মধ্যে আপনি কিভাবে নোট টেকিং অ্যাপ্রোচে নিজের প্রেজেন্টেশনটাকে গুছাবেন, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা আজকে করব। ওকে, সো রাকিব একটু অডিওটা সাইলেন্ট করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গুড, রাকিব ভিডিওতে আছেন, ভালো থাকলে আমিও বুঝতে পারবো, চেষ্টা করবেন থাকার। সো আমাদের যে ব্যাপার, এক্সামিনার যখন আপনাকে একটা বুকলেট দেয়, একটা টপিক দেয়, বা এখন তো সিডি আইএলস যে আপনাকে এটা সামনে পপ আপ হবে, স্ক্রিনের সামনে কিউ কার্ড থাকবে, এবং কিউ কার্ড থাকলেও আপনার সামনে কিন্তু একটা পেপার দেয়া থাকবে, পেন্সিল বা কলম দেয়া থাকবে। সো কিউ কার্ডের সময় এটা হচ্ছে, আমরা স্পিকিং টেস্ট শুরু হয়ে গেছে, আমার পার্ট 1 বেসিক যে ডিসকাশনটা সেটা হয়ে গেছে, এরপরে আসবে কিউ কার্ড। তো এখানে আপনাকে টপিকটা দেওয়ার পরে আপনাকে এক্স্যাক্টলি 1 মিনিট সময় দেওয়া হবে। এই 1 মিনিট সময় আপনাকে নোট নেওয়ার জন্য, বা আপনার প্রিপারেশন টাইম 1 মিনিট। এরপরে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। ওকে, 1 থেকে 2 মিনিট। এর মধ্যে 2 মিনিটের মধ্যে এক্সামিনার আপনাকে থামিয়ে দিতে পারে। এক্সামিনার আপনাকে এখানে কোনো রকমের ইন্টারাপশন করবে না, বলার সময় কোনো রকমের ডায়ালগে যাবে না, কোনো রকমের কোয়েশ্চেন করবে না। শুধুমাত্র আপনার টপিক দেওয়া থাকবে এবং আপনাকে 1 মিনিট সময় দেওয়া থাকবে প্রিপারেশন, এবং তারপরে উনি স্টার্ট করতে বলবেন। ইফ ইউ আর রেডি, তারপরে শুরু হয়ে যাবে আপনার কথা বলা, এবং এর মাঝখানে শুধু উনি বলতে পারে, সে আপনাকে থামিয়ে দিতে পারে, এতটুকুই। তারপরে চলে যাবে পার্ট 3। সো আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনাটা করব। সো এক্সামিনার যেটা বললাম, দ্য এক্সামিনার মে আস্ক 1-2 শর্ট কোয়েশ্চেন অ্যাট দি এন্ড, লাস্ট, ওটা পার্ট 3 মতো শুরু হয়ে গেছে। ওকে, সো এই জায়গাটা, যেমন ধরেন, ডু ইউ স্টিল হ্যাভ দিস আইটেম, ধরেন আপনার কোনো একটা গিফট নিয়ে আপনি কথা বলছেন, বা এটা পেয়েছিলেন এবং এটা আপনি এখনো রেখেছেন, বা এটা আপনার খুবই পছন্দ হয়েছে। কিউরিসিটি থেকে এক্সামিনার জিজ্ঞেস করে ফেলতে পারে আইটেমটা কি এখনো আপনার সাথে আছে কিনা, বা খুব যদি আপনি এন্টারটেইনিং একটা প্রেজেন্টেশন দিয়ে থাকেন, তখন কিউরিসিটি থেকে 2-1 কোয়েশ্চেন করতে পারে। সো কিন্তু পার্ট 2 এর মধ্যে কোনো কোয়েশ্চেন আনসারিং নেই, আপনাকে শুধুই প্রেজেন্টেশন দিতে হবে। এরপর পার্ট 3 তে ওটাকে ব্রিজ করার জন্য প্রশ্নও করতে পারে এক্সামিনার, আপনাকে কমফোর্টেবল একটা জোনে নিয়ে পার্ট 3 শুরু করতে পারে। এক এক্সামিনার একটু এদিক সেদিক হয়, মানে 19-20, একেবারেই খুব বেশি ভ্যারিয়েশন হবে না, রাইট। এখন আমরা যখন টপিকটা দিচ্ছে, আমাকে যখন প্রিপারেশন নিতে হচ্ছে, সো এক্সামিনার আপনাকে কথা বলার জন্য তো বলবেই, এবং 1 মিনিটের বেশিও আপনাকে দিবে না। সেটাও আপনাকে, এমন না যে আপনি মেন্টালি প্রিপারেশন রাখবেন যে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ সময় নেবেন, সেটাও না। ওকে, 1 মিনিটই আমরা প্র্যাকটিস করবো এভাবে, যে 50 সেকেন্ডসের মধ্যে আমি নিজেকে তৈরি করে ফেলা। সো মোস্ট টপিকস আর স্টোরিজ অ্যাবাউট ইয়োরসেলফ or something that happened in your life. তা টপিকগুলো কি, আমরা অনেক সময় অনেক স্টুডেন্টদের মধ্যে একটা ডিলেমা থাকে যে কোন টপিক আসবে, কমন পড়বে কিনা। এটা আপনি কনফিডেন্ট থাকেন টপিক কমন পড়বে, কিন্তু আপনি বলতে পারবেন কিনা সেটা একটা বিষয়। টপিকগুলো কি কমন, যেমন হচ্ছে আপনার লাইফ রিলেটেড যা ঘটনা ঘটে, আপনার ভালো লাগার জিনিস, আপনার কখন আপনার কমফোর্টেবল জোন, আপনার পছন্দের মানুষ, পছন্দের লেখক বলেন,
আপনার কোনো একটা প্লেস যেখানে আপনি ঘুরতে গিয়েছিলেন, কোনো একটা গিফট, এই সব কিছু আপনার কোনো অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবে, অথবা আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন জিনিসকেই বলতে বলবে যেটা আপনি প্রেজেন্টেশনটা কিভাবে করেন, আপনার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এক্সপিরিয়েন্সটাকে আপনি কিভাবে উপস্থাপন করতে পারেন, সেই ব্যাপারটাই দেখার বিষয় থাকে। ওকে, সো আমরা এক্সামিনার আসলে কি চায় এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমরা এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই পার্ট 2টা আমাদের ভালো হবে। আমরা মনে করি আমরা একটা ভালো একটা স্পিচ দিতে চাই, হ্যাঁ, বক্তব্য দিতে চাই, কিন্তু আসলে বক্তব্য না, একটা স্পিচ না, একটা এটা একটা গল্পকে উপস্থাপন করা। যেমন দেখেন এখানে প্রশ্নগুলো থাকে হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তাহলে বিষয়টা কি, কিভাবে এটা আপনাকে প্রভাবিত করেছে, কেন এটা আপনার জীবনের সাথে এত বেশি সম্পৃক্ত, বা আপনি কেন এটাকে এত বেশি পছন্দ, এইরকম কিছু বিষয়টা থাকে, যেটা একটা স্টোরি লাইন। স্টোরি লাইনে আমরা হোয়াট, ওয়েন, ওয়্যার এগুলো অ্যান্সার করি। সো এটা কিন্তু স্পিচ না। স্পিচের ব্যাপার কোনো একটা বিষয়কে, সেটাকে ঠিকভাবে ডেভেলপ করা। আর স্টোরির ব্যাপারটা থাকে একটা, এটার একটা কন্টিনিউশন থাকবে, একটা কোহিয়ারেন্স থাকবে, ঠিক আছে। স্পিচের যেমন মনে করেন আপনি কোনো বিষয় নিয়ে কথা বলছেন, যে মানব সভ্যতা নিয়ে কথা বলছেন, সেখানে কিন্তু স্টোরি জায়গাটা কিছুটা থাকবে, কিন্তু হিস্ট্রি জায়গাটা থাকবে। আর এখানে আপনাকে যেটা বলবে আপনার রিলেটেড আপনার জীবনের সাথে, সেটা এখন আপাতত বুঝে রাখেন যে আপনি কিন্তু বক্তব্য দিতে যাচ্ছেন না, আপনি একটা গল্প বলতে যাচ্ছেন। অ্যাটিটিউডটা গল্প বলার সময় কেমন হবে, সেই বিষয়টা মাইন্ড সেট আপটা আমাদের আজকে সেট করতে হবে। সো এখানে আপনাকে ন্যাচারাল সাউন্ড করতে হবে, কারণ আপনার জীবনের গল্প, এখানে কোনো রকমের রোবোটিক সাউন্ড ব্যাপারটা আসার কথা না। সো অ্যানেকডোটাল থাকবে, রিলেটেড আপনার পার্সোনাল লাইফ রিলেটেড, ব্যক্তিগত জীবন। আচ্ছা গেল। সো আমরা ওই যে বারবারই আমি আপনাদেরকে একটা ম্যানিফেস্টেশনে নিতে চাচ্ছি যে 8 ব্যান্ড স্কোরের আসলে হ্যাকটা কি, বা এই ব্যান্ড স্কোরে আমার মাইন্ড সেট আপটা কেমন থাকা উচিত। তো এখানে এক্সামিনার কিন্তু আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন সেটা ম্যাটার করে না, আপনি ল্যাঙ্গুয়েজটা কিভাবে উপস্থাপন করছেন সেটা ম্যাটার করে। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা বলে যে আমার জীবনে তো এটা ঘটেনি, তাহলে আমি তো স্পোর্টস খেলি না, তাহলে আমি কিভাবে বলবো। বা ট্রাই টু বি ভেরি অনেস্ট, ডু ইউ প্লেস, ধরেন একটা স্পোর্টসের রিলেটেড ওপেন অ্যাক্টিভিটি, ওপেন ডোর অ্যাক্টিভিটি, আপনি কখনোই ওপেন ডোর অ্যাক্টিভিটির সাথে কখনোই ইনভলভ ছিলেন না, তো আপনি কি বলে দেবেন, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস, বিং ভেরি অনেস্ট। তো এই একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে। এমন স্টুডেন্টকেও যখন রেডি করতে হয়েছে, তারা বলে মানে যেটা কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে আমি যখন বলি যে ডু ইউ প্লে স্পোর্টস, বলে যে নো আই ডোন্ট প্লে এনি স্পোর্টস, ইভেন আই ডিডন্ট প্লে ইন মাই আর্লিয়ার লাইফ। সো যখন নেগেটিভ অ্যান্সার করে দেন তখন তার ওই অ্যান্সারটাকে এক্সপ্যান্ড করা যায় না। সো আপনার ল্যাঙ্গুয়েজটা উপস্থাপনের স্বার্থেও আপনাকে অ্যান্সারটা পজিটিভ, যাই হোক সেই বিষয়গুলো আমরা এক্সামের আগে তো আরো কিছু আছেই সময় আমাদের, তখন আমরা এগুলো হ্যাকগুলো করবো, নাহলে এটার সাথে শুধু আলাদাভাবে এটাকে আপনারা বোঝার চেষ্টা করেন। সো ইফ ইউ ক্যানট রিমেম্বার আর রিয়েল মেমোরি ইন 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি একটা সত্যিকার আপনার জীবন সম্পর্কিত কোনো গল্প আপনার মাথায় না আসে, আপনাকে কি করতে হবে, আপনাকে সেটা তৈরি করতে হবে। দিস ইজ কল্ড ক্রিয়েটিভ ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এটা নট বিং ডিসঅনেস্ট। সো দি এক্সামিনার ডাজ নট ফ্যাক্ট চেক, তাই না, কখনোই এক্সামিনার ফ্যাক্ট চেক করবে না যে এটা সত্য বললেন কি মিথ্যা বললেন। যেমন ধরেন আপনাকে যদি একটা মিউজিয়াম ডেসক্রাইব করতে বলে, মিউজিয়াম ডেসক্রাইব করে, এখন কথা হচ্ছে আপনি কখনোই কোনো মিউজিয়ামে যান নাই, আপনার এক্সপিরিয়েন্সই নাই, এখন আপনি কি করবেন। তো এখন ধরেন প্যারিসের বা মোনালিসা ছবিটা দেখেছেন, এই ব্যাপারটা এটা ইজি না, আমাদের কোনো একটা গল্প আমরা ছোটবেলায় শিখেছি মিউজিয়ামে কি থাকে, আপনি সেভাবে করতে পারেন আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকলে, বা বাংলাদেশে জাতীয় জাদুঘরে যাওয়ার এক্সপিরিয়েন্স নাই, আপনি সেটা যদি গল্পে পড়া থাকে বা কোনো রকমের ইনভেনশন আপনি ইনভেন্ট করতে পারেন, সেটা আপনি বা ছবিতে দেখেছেন, মুভিতে দেখেছেন, নাটকে দেখেছেন, যে কোনো জায়গা থেকে আপনাকে ইনভেন্ট করতে হবে। সো ইটস নট অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ, ইটস অ্যাবাউট টেলিং দ্য স্টোরি, কিভাবে ল্যাঙ্গুয়েজকে এক্সপ্যান্ড করে আপনি প্রেজেন্ট করতে পারবেন, একটা গল্প উপস্থাপন করতে পারবেন।
সো যেমন ধরেন মানে ডিনার পার্টি গেস্টে আপনি কি করেন, মানে কোনো যদি আপনার একটা ডিনার পার্টিতে আপনি গেস্টকে ইনভাইট করেন তাহলে কি হয়, কোয়েশ্চেন যেটা হয় আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে স্টুডেন্ট কি করে, এক্সাম কোয়েশ্চেন চিন্তা করা ছাড়াই অ্যান্সার করতে চায়। হ্যাঁ, সো আর আপনাদেরকে যেটা বলছি যে আপনি স্টুডেন্টের মতো কোয়েশ্চেন, এক্সাম কোয়েশ্চেন চিন্তা করে এটা বলাটা বন্ধ করতে হবে। কিভাবে আপনি চিন্তা করবেন, যেমন ধরেন আপনার একটা ডিনার পার্টিতে গেলেন, সেখানে আপনি একটা গেস্টের সাথে কথা বলছেন, কিভাবে কথা বলেন, আপনি কি কোনো কোয়েশ্চেন চিন্তা করে মনে করে মুখস্থ করে অ্যান্সার করেন, সেটা করেন না। সো এইভাবে আপনাকে গল্প বলা শুরু করতে হয়। এখন যারা একটু বেসিক দুর্বল থাকে বা কনফিডেন্স লেভেল জায়গাটা কম থাকে স্টুডেন্টরা, মানে তাদেরকে আমি ব্যান্ড 6 রেখেছি, আমি কখনো 5 দেখাই না এই কারণে যেন আপনার মানে নজরটা খুব নিচে না নামতে পারে। সো 6 আর 8 এর মাঝখানে রাখার চেষ্টা করি। অ্যান্সার দ্য বুলেট পয়েন্টস লাইক এ রোবট। হু ইজ ইট যেমন আপনারা প্রেজেন্টেশন মাঝে মাঝে দেন, হ্যাঁ, নয়ন আছে মাঝে মাঝে বলে কোয়েশ্চেন গুলো থাকে, সেই কোয়েশ্চেনটাকে পড়ে, হু ইজ ইট, ইট ইজ মাই আন্ট, এইভাবে। সো এইভাবে আপনি রোবোটিক টাইপের না, আপনি প্রশ্ন উত্তর অ্যান্সার করছেন ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনার যে কোয়েশ্চেন গুলো দেওয়া হচ্ছে এটা আপনার আউটলাইন, এগুলোকে বেস করে আপনার একটা গল্প বলা হয়, গল্প বলবেন। সো হু ইজ ইট, ইট ইজ মাই মম। ওয়েন ডিড ইউ সি হার, ইয়েস্টারডে। সো এটা আপনাকে একটা কিউ কার্ড দিয়েছে, এখন আপনি কিউ কার্ডের কোয়েশ্চেন গুলো যদি স্টুডেন্টের মতো রোবোটিক ওয়েতে শুধু অ্যান্সার করেন, তাহলে কিন্তু ইউ আর নট গেটিং আ গুড ব্যান্ড স্কোর ইন আওয়ার স্পিকিং। ওকে, সো আপনাকে স্টোরি পড়তে হবে। যেমন ধরেন আপনি যে আমরা যেভাবে সোয়েটার বুনি বা যাদের এভাবে বুননের ব্যাপার আছে, উইভস আর ন্যারেটিভ, এখানে গাঁথুনি দিতে হবে। কি রকম গাঁথুনি, যেমন ধরেন আপনাকে বলছে যে কাকে কে আপনার পছন্দের মানুষ, তার সাথে কবে দেখা করেছে, আপনি বলছেন দ্য পার্সন আই উড লাভ টু ডিসক্রাইব ইজ অ্যাকচুয়ালি মাই মাদার হু আই কট আপ উইথ জাস্ট ইয়েস্টারডে। দেখেন এটা একটা ট্রানজিশন, একটা স্মুথ একটা রিদমে চলে যাচ্ছে। আর আপনি প্রশ্নটা পড়েন, হু ইজ ইট, ইট ইজ মাই মান, ইট ইজ মাই মম, অথবা প্রশ্নটা পড়লেন না, বললেন ইট ইজ মাই মম, আই স হার ইয়েস্টারডে। তো এর মধ্যে কোনো লিঙ্কিং ডিভাইস নাই, কোনো একটা কোহেশন নাই। কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স যেটা একটা ধারাবাহিকতা তৈরি করে, যেগুলো লিঙ্কার্স এর মাধ্যমে আপনাকে একটা ছন্দের মতো নিতে হয়। ঠিক আছে, 4টা ক্রাইটেরিয়া কি একটু দেখে নেন, বুঝে নেন। বারবারই বলতে থাকি, আমি আরো বলতে থাকবো। স্পিকিং এর 4টা ক্রাইটেরিয়া, যে 4টা ক্রাইটেরিয়ার উপর মার্কিং দেয়া হয়। প্রথম যেটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স, আপনার ফ্লুয়েন্সি লেভেলটা কিরকম। লেক্সিক্যাল রিসোর্স, সো ফ্লুয়েন্সি মানে হচ্ছে খুব স্পিডে পড়া না, খুব দ্রুত পড়া না। সো আপনি অনেক হঠাৎ করে পজ দেয়া বন্ধ করে দিতে পারছেন, মানে এই পজ দিয়ে কথা বলছেন, অনেকক্ষণ পজ নিয়ে কথা বলছেন। আপনি কি 2 ঘন্টা ফামলিং ছাড়া কথা বলতে পারেন কিনা, যেটার জন্য আপনাদেরকে বারবার বলি, ফামলিং স্টাটারিং যে করেন আপনারা, চিন্তা করতে থাকেন বাংলায়, তারপরে সেটা ট্রান্সলেট করতে থাকেন, সেটা স্পোকেন কোর্সেও আমরা এগুলো নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করছি। সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কি হয় আমাদের, কেন আমাদের এগুলো আসে, সবকিছু বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি। সো আপনি পজ ছাড়া কথা বলতে পারতে হবে, আপনি ফামলিং সাউন্ড বলেন বা স্টাটারিং সাউন্ডগুলো, এগুলো ছাড়া কথা বলার প্র্যাকটিস করতে হবে। এবং আপনি কি কানেক্টরস ইউজ করে কথা বলতে পারছেন কিনা, সেটা একটা বিষয়। এটা হচ্ছে ফ্লুয়েন্সি আন্ডারে পড়ছে, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। চেকলিস্ট হচ্ছে এগুলো, যে আমি কি লম্বা পজ হয়ে যায় কিনা আমার কথা বলতে বলতে, হঠাৎ করে আমি থেমে যাই কিনা, ওকে ফাইন। আমি কি কোনো রকমের ফামলিং অর স্টাটারিং সাউন্ড করি কিনা, কয়বার করি, আমি 5 মিনিট কথা বললে আমি কতবার, আমি যেমন অনেক সময় কাউন্ট করি আপনাদের প্রেজেন্টেশন সময়, কেউ 60 বার, কেউ 40 বার, কেউ 32 বার, কেউ 16 বার, তাহলে একটা কতটুকু সহনীয় মাত্রা কতটুকু। আপনি 2 মিনিটের কথায় আপনার 3 বার, 2 থেকে 3-4 বার আসতে পারে। এখন এটা যদি আপনার 8 ক্রস করে দেয়, তখন দেখবেন আপনার এটা খুব কানে লাগছে। আপনি রেকর্ড করেই শুনবেন, নিজের কথাটা 2 থেকে 3 বার নর্মাল, এটা ন্যাচারাল হতে পারে, সহনীয় মাত্রা এটা। লেক্সিক্যাল রিসোর্স, ডু ইউ সে গুড অর ফেনোমেনাল,
মানে আপনি কোন বেসিক ওয়ার্ড বলছেন নাকি একটু অ্যাডভান্স লেভেলে মানে ওয়ার্ডগুলো ইউজ করছেন, যেটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি? আপনি কি স্যাড বলছেন নাকি ডিভাস্টেটেড বলছেন? ওকে, সো আপনার কিভাবে আপনি এক্সপ্রেশন ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কিনা, ইউ আর এক্সপ্রেসিং দ্যাট আই ফিল ভেরি হ্যাপি, এটা বলছেন, নাকি আই ফিল ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন, হ্যাঁ মানে একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছেন। ওভার দ্য মুন এটা একটা ফ্রেজ, ইডিওমেটিক এক্সপ্রেশন। তো আমার স্পিকিং এর মধ্যে আমার ইডিওমেটিক এক্সপ্রেশনও থাকতে হবে, আমার অ্যাডভান্স ভোকাবুলারিও থাকতে হবে। সো দিজ আর দ্য লেক্সিক্যাল রিসোর্সেস, নিটিগ্রিটি ইস্যুস অফ লেক্সিক্যাল রিসোর্সেস, যে আপনার একটু ভোক্যাবগুলো স্ট্যান্ডার্ড বলেন, অ্যাডভান্স বলেন, একটু কঠিন কঠিন ভোক্যাবস গুলো রাখতে হবে। অবশ্যই এটা যেন আপনার এমন ওয়ার্ডই ব্যবহার করবেন যেটা আপনি নিজে বুঝেন। আপনি নিজেই ওয়ার্ডটা বুঝেন না, তাহলে আপনার কথার সাথে এটা স্যুট করবে না, ফিট করবে না। এটা একটা। তাহলে লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া, যেটার বেসিস আমার মার্কসটা বাড়তে পারে, যেটা খুব বেসিক লেভেলে হলে আর আমার মার্কসটা 7 ক্রস করবে না। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে আপনি কত প্যাটার্নের স্ট্রাকচার ইউজ করছেন, আপনি কত টেন্স, যে আপনি পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ করেছেন, প্রেজেন্ট টেন্স ইউজ করছেন, পারফেক্ট টেন্স ইউজ করতেছেন, কন্ডিশনাল ইউজ করছেন, আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছেন, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছেন। তো যত ভ্যারাইটিস আপনি সেন্টেন্স ইউজ করতে পারেন, এবং রেঞ্জটা আপনি সেটা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতেছেন, মোডাল অক্সিলারি ইউজ করতেছেন। তো আপনাকে সব ধরনের স্ট্রাকচারে কথা বলার প্র্যাকটিস গুলো করতে হবে। একই না শুধু সিম্পল প্রেজেন্ট দিয়ে কথা বলে গেলে আপনি 6 ব্যান্ড স্কোরই আপনার মানে লিমিটটা থাকবে। তো আপনার এখানে ভালো ব্যান্ড স্কোরের জন্য আপনার কি বিষয়টা বেশি দরকার, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, এটা ফার্স্ট। তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। আরো যদি উপরে উঠতে চান তাহলে হচ্ছে প্রনাউন্সিয়েশন। তারপরে যদি উঠতে চান আরো উপরে, তাহলে আপনার ভালো লেক্সিক্যাল রিসোর্সেস। খুবই একদম পারফেক্ট জায়গায় যেতে চান তাহলে আপনার ফ্লুয়েন্সি ব্যাপারটা খুব যত্ন করে পলিশ করতে হবে। তাহলে আপনার প্রথম যে সেটআপটা দিতে হবে, যেটার জন্য আপনাদেরকে গ্রামার বইয়ের কথা বলছি, প্র্যাকটিস করাটা রেগুলার বেসিসে। সো সেটা গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, আমার যেন ইংলিশটা ভুল স্ট্রাকচারে না যায়, গ্রামাটিক্যাল কোনো এরর না থাকে, প্রথম কথা এটা শর্ত। আপনি গ্রামাটিক্যাল এরর রেখে, আপনার গ্রামাটিক্যাল যদি কারেক্টই না হয় সেন্টেন্স, তাহলে এক্সামিনার চাইলে ওই সেন্টেন্সটা কনসিডারই করবে না, যে ওখানে কত ভালো আপনি ভোকাবুলারি ইউজ করেছেন, আপনার কত বা আপনি ভালো প্রোনাউন্সিয়েশন করেছেন। হ্যাঁ, একটা ইমপ্রেশনের তো একটা অবশ্যই ইম্প্যাক্ট থাকবেই, সেটা অনস্বীকার্য। তো আপনি কিভাবে কথা বলছেন, হাউ অ্যাকচুয়ালি ডু ইউ present and how did you make your examiner feel, যদি আপনি তাকে ভালো ফিল করান একটা উপস্থাপনা দিয়ে, সেখানে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা যে একেবারে ইগনোর হবে না, হয়তো কিছুটা আপনি কনসিডারেশন পাবেন। সেটার জন্য আপনার কি লাগবে, অবশ্যই খুব ভালো আপনার প্রোনাউন্সিয়েশন এবং কোহেরেন্স, ফ্লুয়েন্সি জায়গাটা। তখন দু একটা গ্রামাটিক্যাল মিস্টেক আপনি করতেই পারবেন না, করলে যে একেবারে মানে 7ও পাবেন না এমনটা না। আপনার এরর আপনি দেখবেন 7 ব্যান্ডস করেও এখানে গ্রামাটিক্যাল মিস্টেক করার বা এরর থাকার স্কোপ আছে, গ্রামাটিক্যাল ভুল করেও 7 পেতে পারেন। তা বাকিগুলোর আপনার প্যারামিটার গুলো ঠিক করতে হবে। তা এভারেজে সবগুলোই যদি ডাউন থাকে, তাহলে দেখবেন আপনি 6 লেভেলে চলে আসেন। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এইটা। আরেকটা হচ্ছে ইন্টোনেশন, যেটা আমরা কাজ করছি, ইন্টোনেশন নিয়ে, ভ্যারিয়েশন, টোনের ভ্যারিয়েশন, হ্যাঁ, রিদম, স্ট্রেস, এগুলো নিয়ে তো আমরা কাজ শুরু করেছি স্পোকেন কোর্সে। সো আপনি যেন মনোটোনে কথা না বলেন। ডু ইউ ইউজ ইন্টোনেশন টু শো ইমোশন, নট মনোটোন। মনোটোন আমরা ইউজ করাটা ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এবার আসেন আমাদের যেটা 2 মিনিটের যে একটা ব্যারিয়ার। মোস্ট স্টুডেন্টস রান আউট অফ থিংস টু সে at 1 minute 15 সেকেন্ড। তখন কি করবেন, আপনি থেমে যাচ্ছেন, আপনার আইডিয়া আপনার শেষ। 1 মিনিটের পরে আপনি বলা শেষ, আপনি চুপ হয়ে গেলেন, মানে লম্বা একটা পজ দিয়ে দিলেন, আর বলতে পারছেন না, আইডিয়া আসতেছে না। এরপরে আপনি প্যানিক, এরপর আবার আপনি রিপিটেশন শুরু করবেন, যেটা বলছিলেন সেটাই আপনি বারবার বলবেন। আপনারা এখনো যেটা করেন, আপনি মোটামুটি সবার মধ্যে পাচ্ছি আমি, যে আপনারা একটা সেন্টেন্সই 3-4 বার বলেন, একই আইডিয়া 3-4 বারই বলতেছেন। আপনি হয়তো 3-4 মিনিট কথা বলতেছেন, কিন্তু আপনার আইডিয়াটা, এক আইডিয়া একবার কথা বলে ফেললে, একটা সেন্টেন্স একবার বলে ফেললে, ওটা আর সেকেন্ড টাইম বলার কোনো প্রয়োজনই নেই।
বা ওটা সেকেন্ড টাইম বললে ওটার কোনো রকমের বেনিফিট আপনি পাবেন না, বরঞ্চ আপনার রিপিটেশন জায়গাটা নোটিস হচ্ছে, মার্ক হচ্ছে যে আপনি একই আইডিয়া বারবার করে, তার মানে আপনার আইডিয়া জেনারেশনের ক্যাপাসিটিটা কম, লিমিটেড। সো এটাও প্র্যাকটিস করতে হবে, আমি যেই সেন্টেন্সটা একবার বলে ফেললাম সেই সেন্টেন্সটা আমি আরেকবার রিপিট করব না, যে আইডিয়াটা নিয়ে আমি কথা বলে ফেললাম সেই আইডিয়াটা আমি আবার রিপিট করে নিয়ে আসবো না। আমি 5 মিনিট 6 মিনিট 7 মিনিট টানছি, কিন্তু আমার কন্টেন্টে আমি কি দিচ্ছি, একই একই কন্টেন্ট দিচ্ছি কিনা, একই সেন্টেন্স দিচ্ছি কিনা, একই আইডিয়া নিয়ে কথা বলছি কিনা। ওকে, সো এই ক্ষেত্রে এটাকে ফিক্স করার জন্য আমাকে এই ফর্মুলাটা আমাকে রাখতে হবে কথা বলার সময়। ওকে, সো আমরা আজকে এটা নিয়ে শিখবো পিপিএফ মেথড। পিপিএফ মেথড, তাই না? সো কোয়েশ্চেন তো আসে, পিপিএফ মেথড কি? সো পিপিএফ মেথড হচ্ছে আপনি যখন কথা বলবেন, আপনার কথা বলার মধ্যে আপনি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের একটা কম্বিনেশন দিবেন, তাহলে আপনার আইডিয়া রিপিটেশন হবে না। ওকে, সো এটা ফিক্স হয়ে যাবে। চলো এটা সামনে শিখবো। এখন আসেন আমরা কিভাবে 1 মিনিট যে প্রিপারেশন টাইম দেয়, এখানে আমরা নোট টেকিং যে টেকনিকটা কিভাবে করতে পারি সেটার আপনার একটা ওয়ে আউট আমি আপনাদেরকে দিতে পারি। যেমন ধরেন আপনাকে কথা বলার মানে প্রিপারেশনের জন্য 60 সেকেন্ড দিচ্ছে, আপনি ফুল একটা সেন্টেন্স লেখা শুরু করলেন, যে আপনি কোনটা বলবেন ওইটাই আপনি লিখছেন, আই ওয়েন্ট টু প্যারিস উইথ মাই ফ্যামিলি লাস্ট ইয়ার, মনে লিখে ফেললেন। তো আপনাকে তো সময় দিয়েছে 1 মিনিট, আপনি যদি এভাবে সেন্টেন্স লিখতে চান তাহলে আপনি 2-3টা সেন্টেন্স লিখলেই আপনার 1 মিনিট শেষ হয়ে যাবে, তখন আপনি আইডিয়া তো জেনারেট করলেন না। সো আপনি এইটাই আপনি প্যারিস ফ্যামিলি লাস্ট এইভাবে ছোট ছোট করে নোট টেকিং নিতে পারেন। ওকে, আইডিয়াটা নিলেন, তারপর সেন্টেন্স আপনার, আপনি সেন্টেন্স তৈরি করতেই পারেন, আপনার তো এমন না যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার তৈরি করার যে ওখানে আপনাকে লিখে রাখতে হবে ভুলে যাবেন, তাহলে তো আপনি আর আইএলটিএস পরীক্ষা দিতেই বসবেন না। যখন আপনি রেডি থাকবেন, গ্রামাটিক্যালি আপনার একটা স্ট্রেংথ চলে আসবে, ফ্লুয়েন্সি স্ট্রেংথ চলে আসবে, ভোকাবুলারি স্টক ভালো হবে, তখনই না আপনি রেজিস্ট্রেশন করবেন, তখনই তো আপনি আইএলটিএস এক্সামে বসবেন, যখন নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করবেন। আচ্ছা, তো এটা আমরা একটা কোয়াড্রান্ট মেথড একটা ফলো করতে পারি। এই যে দেখেন 4টা কর্নারে আমরা একটা পেপারের মধ্যে আপনি একটা স্কোয়ার শেপ করে ফেললেন, আমি পরের স্লাইডে আপনি দেখতে পাবেন। আপনি টপ লেফটে কি লিখবেন, টপ রাইটে কি লিখবেন, বটম লেফটে কি লিখবেন, বটম রাইটে কি লিখবেন, এটা আপনার মতো করে আপনি ফিক্স করে ফেলতে পারেন, বা আমি একটা সাজিয়ে দিয়েছি, যেমন কে বা কি, এটা আপনি লেফট বাম পাশের একদম ধরেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এইভাবে আমরা যদি একটা পেজের মধ্যে রাখি যে আমার এই কর্নারে এইটুকু রাখবো, এটা এই পাশে রাখলাম, এটা এই পাশে রাখলাম, এটা এই পাশে রাখলাম। তো এই বিষয়টাই আমরা একটু এখন দেখি, এতক্ষণ বুঝতে পারছিলেন না, দেখেন আমরা টপ লেফটে কি লিখবো, কে, সাবজেক্ট কি, কার সাথে কাকে আমি উপস্থাপন করতে যাচ্ছি বা কার বিষয়ে। আপনি টপ রাইটে আপনি লিখে ফেললেন যে কখন কোথায় হয়েছে, কনটেক্সটটা। বটম লেফটে লিখলেন অ্যাকশন, স্টোরিটা কি, হোয়াট হ্যাপেন্ড। আর রাইটে আপনি লিখে রাখলেন অপিনিয়ন, আপনার অপিনিয়ন, ফিলিং। তাহলে আপনি যদি এভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে নেন, আপনি আপনার মতো সাজাতে পারেন, বাট এটা একটা ফর্মুলেটেড স্ট্রাকচার আমি করেছি এখানে, এই বিষয়টা এইভাবে হয়, এবং এটা এমন না যে উদ্ভাবন হয়েছে আমার কাছ থেকে, এটা এভাবে স্ট্রাকচার্ড ওয়েতেই পেডাগজিক্যালি স্টুডেন্টদেরকেও সাজেস্ট করা হয়, সেখান থেকে আপনাদের জন্য এটা আমি সাজেস্ট করছি। সো সাইকোলজিক্যালি, ক্রনোলজিক্যালি তো এভাবে আসে, হোয়াট টু ওয়্যার, তারপরে স্টোরিটা এভাবে বাম থেকে ডানে এভাবে যাবে। সো এই হচ্ছে আপনি এভাবে সাজিয়ে রাখতে পারেন। জাস্ট নোট টেকিং, এখানে কিন্তু সেন্টেন্স লিখবেন না। সো দেখেন আমি টপ যে লেফট কর্নার আমি করেছি, হোয়াট, হু এখানে সাবজেক্ট, ওয়্যার, ওয়েন এখানে কনটেক্সট, অ্যাকশন, স্টোরি, হোয়াট হ্যাপেন, এবং ফিলিং, অপিনিয়ন, ইজি টু অ্যাকচুয়ালি ফলো, তাই না? আপনার যখন এইভাবে নোট টেকিংটা এভাবে আপনি সাজিয়ে নেবেন, এটা ইউ উইল ফাইন্ড ইট ভেরি কনভেনিয়েন্ট। যখনই কোথাও কথা বলতে চাইবেন, তখন একটু আপনি যদি নোট টেকিং কি বলছেন, এই কার ব্যাপারে বলছেন, কখন কখন এই ডেটটা লিখে রাখেন, তখন আপনার ওই পেজটা দেখলেই আপনি ইউ উইল ফাইন্ড ইট ভেরি কনভেনিয়েন্ট, ইউ উইল ফাইন্ড ইট কনভেনিয়েন্ট টু প্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন। ইজিলি আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন। আপনি যে সেন্টেন্স লেখা শুরু করেন, আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে, যেটা আপনারা করছেন, বা আপনারা স্ক্রিপ্ট রেডি করে প্রেজেন্টেশন দেওয়ার যে মানসিকতাটা ডেভেলপ হচ্ছে, এই জন্য আপনি ভালো প্রেজেন্টার হচ্ছেন না। হ্যাঁ, আপনি স্টোরি বলতে পারছেন না, আপনি
মনোটোন চলে আসতেছে, আপনি রোবোটিক হয়ে যাচ্ছেন, কারণ আপনার অ্যাটেনশনটা কিন্তু ওই সেন্টেন্সটাকে মনে করার দিকে, আপনার মনোযোগটা থাকতেছে ওইটাকে পড়ার দিকে, ওটাকে কিভাবে আপনি মানে বলবেন এটার দিকে মনোযোগ থাকছে। আপনি সেজন্যই স্টোরি এখনো খুব সুন্দর করে সাজিয়ে স্টোরি বলতে পারার জায়গাটা, দক্ষতার জায়গাটা আমাদের একটু পিছিয়ে আছে। এই জায়গাটা আমরা ডেভেলপ করবো, ফিক্স করবো। এটা আপনি দেখলে, এটা প্র্যাকটিস করলেই এটা সম্ভব। এটা এমন আহামরি কোনো রকেট সায়েন্স না, আপনাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাহলে আপনি যদি ব্রেইনকে ইনভলভ রাখেন চিন্তা করতে কি সেন্টেন্স বলবেন, তাহলে আপনি বলতে পারবেন না গল্প, তাহলে আপনি সেন্টেন্স, তখন আপনার রোবোটিক হয়ে যাবে। আর আপনি যদি এভাবে পয়েন্ট পয়েন্ট করে তারপরে আপনার মনের মতো করে সাজিয়ে আপনি বলা শুরু করেন, দেখবেন যে তখন সেটা আপনার একটা মানে কোহেশন বলেন, কোহিয়ারেন্স বলেন, একটা স্টোরি টেলিং এর টোনও চলে আসবে আপনার, আপনি যদি পয়েন্ট করে বলা শুরু করেন যে সামনে আপনার আছে টপিকগুলো। হ্যাঁ, এটার জন্য আপনাকে কি হতে হবে, আপনাকে স্কিল হতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার আপনি আপনার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যে কারণেই আমরা প্রথমে ফিক্স করার চেষ্টা করেছি স্ট্রাকচারগুলো। আপনারা 2160টা সেন্টেন্স লেখার সাজেশন ছিল আপনাদের, এটা হোমওয়ার্ক ছিল। তো ওটা হলে আপনার স্ট্রাকচার হয়ে যায়। তারপর যেমন খুবই ভালো লেগেছে সিয়াম স্যার এখন 73 74-এ আছে, তাহলে আর অল্প কিছু দিনের মধ্যেই বইটা একবার শেষ হয়ে যাবে। তো এই প্রতিদিন দুটো করে করলে তো এমনই হওয়ার কথা ছিল, আরো বেশি হওয়ার কথা ছিল, একটু কম পেয়েছি। আমাদের মূলত হওয়ার কথা ছিল 96 98-এ যাওয়ার কথা ছিল। তারপরও ভালো যে অন্তত 70 তো পার হয়েছে। সো এভাবে আপনারা বিষয়টাকে নোট টেকিং এর স্ট্র্যাটেজি রাখতে পারেন। এবার আসেন আমি যেটা পিপিএফ মেথডের কথা বললাম। হ্যাঁ, পিপিএফ মেথড আপনি কিভাবে এভাবে কথা বলবেন। যেমন কোনো কিছু নিয়ে আপনাকে যদি বলতে বলে, তো এটা একটা এটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন। আপনি যখনই কথা বলার সময় যদি একটা স্টোরির ক্ষেত্রে আপনি একটা ব্যাক স্টোরি নিয়ে আসেন, এটা ইভেন ভালো পাবলিক স্পিকারও দেখবেন সে এরকম একটা যে বসে আছে, সে একটা জানালার পাশে বসেছিল, ভাবছিল, তার একটা ইন্টারভিউ ছিল, প্রেজেন্টেশন নিয়ে ভাবছিল, এই পাস্টের একটা সিচুয়েশনকে রিলেট করে এরপর বর্তমানে বলে এরপর ফিউচারের বিষয়টা বললে আপনার রিপিটেশনটা হবে না স্ট্রাকচার। যেমন দেখেন এখানে একটা ব্যাক স্টোরি এখানে লেখা লিখেছে যে বিফোর আই রিসিভ দিস গিফট, একটা গিফট নিয়ে কথা বলছেন। ধরেন আপনারা তো এখন আইফোন 17 প্রো ম্যাক্স বা এরকম এরকম আপনাদের গিফট বলতেই এখন খুব ওয়ার্ল্ডলি গিফট হয়ে যায়, তাই না? বা আগে আমাদের যেমন একটা হয়তো নোটবুক একটা হতে পারতো চমৎকার গিফট, বা হয়তো ফ্রেন্ডরা একটা আগে আমাদের রেকর্ড করে আমরা ক্যাসেট গিফট করতাম। তো এই যে ব্যাপারগুলো, বা আরো কিছু হয়তো আমার একটা বেল্ট, বা যে ছেলেরা বিশেষ করে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা যে জিনিসটা প্রয়োজনীয় জিনিসটা দেওয়ার চেষ্টা করতাম। তো এইরকম এখন তো আপনাদের বিষয়টা যাই হোক, তারপরও খেয়াল করেন যে আপনি বলছেন কি বিফোর আই রিসিভ দিস গিফট আই হ্যাড অ্যাকচুয়ালি ওয়ান্টেড ইট ফর ইয়ার্স, অনেক বছর ধরে আমি এটা একটা স্বপ্ন দেখছিলাম এমন একটা। তারপর আপনি বললেন when I opened the box I was stunned, যে যে জিনিসটা আমি অনেকদিন ধরে কিনবো বা নিতে চাচ্ছিলাম, আমি বক্সটা খুলে দেখলাম সেটাই। মানে এভাবেই তো, মানে স্টোরি টেলিংটা তো এরকমই। আপনার জীবনে সেটা না ঘটুক, কিন্তু আপনি ভালোভাবে যদি উপস্থাপন করতে চান, আপনার সামনে যে এক্সামিনার বা আপনার সামনে যে শ্রোতা, তাকে যদি আপনি খুব বেশি কনভিন্স করতে চান, তাহলে আপনি কিভাবে বলবেন, তাই না? আমরা তো জীবনে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে আমরা এমন ভাবে কথা বলি যেন তারা কনভিন্স হয়, একটা গল্প বানাইতো। সেটা যদি সেটা হয় পার্টনারের ক্ষেত্রে আরো সেই ব্যাপারটা অন্যরকম, তাই বিষয়টা সেভাবে উপস্থাপন। সো তারপরে আপনি বলছেন আই থিঙ্ক আই উইল কিপ দিস গিফট ফর এভার অর পারহ্যাপস পাস ইট ডাউন টু মাই চিলড্রেন, এমন একটা জিনিস। এভাবে বা এরকম ভাবে আপনি তৈরি করেন, সাজান প্রত্যেকটা টপিকের বেসিসে কি কি টপিক আসতে পারে, আমি আপনাকে সেগুলো আমি আজকে আপনার মাথায় ঢুকিয়ে দিব। আপনি সেগুলো নিয়ে প্র্যাকটিস করেন, আপনি মানে অ্যাটলিস্ট স্টোরি লাইনটা তৈরি করে রাখেন যে এই বিষয় বলে আমি কি কি বিষয় বলতে পারি। ওকে, আবার ধরেন আরেকটা কনটেক্সটে, টু গিভ ইউ সাম কনটেক্সট দিস অ্যাকচুয়ালি স্টার্টেড অ্যাবাউট 5 years ago। মন ধরেন আপনি কোনো কিছু নিয়ে একটা ডিসক্রাইব করতে হচ্ছে সেই বিষয়টা, ফাস্ট ফরওয়ার্ড টু দ্য মেইন ইভেন্ট, হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ, এই জায়গাটা এবার ডিসক্রাইব করছেন। লুকিং অ্যাহেড আই অনেস্টলি থিঙ্ক আই লাইক, এইভাবে আপনারা এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরো সামনে গেলে আরো ক্লিয়ার হবে।
কেন আসলে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই ব্যাপারটা আপনাকে ব্যান্ড 8 এর দিকে নিয়ে যাবে। দেখেন একই সাথে কিন্তু আপনি অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচারও ব্যবহার করে ফেললেন, একটা পাস্ট টেন্সের স্ট্রাকচার ইউজ করে ফেলেছেন প্রেজেন্ট, এবং এটা একটা ক্রনোলজি সেট করে দিয়েছেন, একটা কোহেশন সেট করে দিয়েছেন, এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্স আপনি ইউজ করলে আরো বেশি ব্যাপারটা আপলিফটেড হয়। ইভেন আপনি যখনই আপনার জিআরই টেস্টের ক্ষেত্রে জিআরএ মানে যেটা বলি আমরা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, ওই জায়গায়, হ্যাঁ, এটাকে জিআরই মনে করবেন না, জিআরএ। সো এটা আপনার জিআরএ স্কোর অটোমেটিক্যালি ইমপ্রুভ করে দিবে। কিভাবে? গ্রামাটিক্যাল রেঞ্জটা দেখেন, একটা অ্যাপ্রোচেই আপনি তিনটা স্ট্রাকচার, তিনটা রেঞ্জে আপনি কথা বলেছেন, পাস্ট টেন্স ইউজ করছেন, প্রেজেন্ট টেন্স ইউজ করছেন, ফিউচার টেন্স ইউজ করছেন, অ্যাট লিস্ট ভিত্তিটা তো হয়ে গেছে। পাস্ট পারফেক্ট দেখেন, I had never seen anything like it. Present continuous, I am currently planning to go back. Future modal, it might be difficult to achieve or anything else it could be. আচ্ছা, স্যাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি যে পাস্টে যদি আমি কথা বলি প্রেজেন্টে, তাহলে আমার দেখেন চেঞ্জ হয়তো, ভ্যারিয়েশন হয়তো, স্ট্রাকচারে ভ্যারিয়েশন হয়। আচ্ছা, সো এখন আমরা ওকে, সো আমি এটা প্রেজেন্টেশন মোডে আসার কারণে এটা হয়ে গেছে আর কি, সিম্বল গুলো চেঞ্জ হয়ে গেছে পরে আবার, কারণ এটা আমাকে লেখার জন্য আমার দরকার, এই জন্য ওই পাওয়ার পয়েন্টের স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখানে কিভাবে হ্যাপি মোডের কথা বলা, এটা ইনক্রিজ বোঝাতে আমরা সিম্বল গুলো ইউজ করতে পারি, তাই না? আমরা সিম্বল কোড, মনে করেন আপনি ইনক্রিজ কথাটা লিখলেন না, না লিখে এটা দিয়ে বোঝাচ্ছেন তো যে ইনক্রিজ, আপনি ফ্ল্যাকচুয়েট এভাবে তো বুঝাইতে পারেন। তাহলে এখন যদি এই শব্দটা আপনি এভাবে যে ফ্ল্যাকচুয়েট এভাবে লিখেন, তাহলে হাউ মাচ ডাজ ইট টেক, তাহলে আপনি সিম্বল ইউজ করেন, সিম্বল যে আপনি এইভাবে গেল, তাই না, যে এভাবে যদি যায়, সে যাচ্ছিল, বিভিন্ন রকম সাইন, সেই সাইনগুলো তো আপনি জানেন। ডিক্রিজের ক্ষেত্রে কি হবে? ডাউনওয়ার্ডস। হ্যাঁ, হ্যাপি, ইউ এনজয়েড, তাহলে হ্যাপির ক্ষেত্রে তো আপনারা সেটা জানেন, এই যে ধরেন এইভাবে, মানে যে কোনো ভাবে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এক্সপেন্সিভের ক্ষেত্রে আপনারা এইগুলো তো এক্সপেন্সিভ আমাদের কাছে, তাই না, এই ডলার সাইন গুলো, এগুলো এক্সপেন্সিভ দিলেন, মানে আপনি যেভাবে বোঝেন ওইভাবে আপনি সিম্বলটাকে ইউজ করেন। ওকে, আপনি মানে কোনো কিছু হচ্ছে কিন্তু সেটা আবার এভাবে দিলেন, আমি সিম্বলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এভাবে দিলেন যে এটা ডিফারেন্ট, এটা ইকুয়াল না। ওকে, বা মনে করেন 1/x এইভাবেও দিতে পারেন, যে ব্যস্তানুপাতিক, যে কোনো ভাবে আপনি বিষয়গুলো, আমি বলতে চাচ্ছি যে সিম্বল ইউজ করে, কথায় না লিখে প্রিপারেশন যে টাইম, এই সময় আপনি সিম্বল ইউজ করেন। ওকে, ফাইন। এখন দেখেন আপনি সেন্স গুলো ক্ষেত্রে আপনার যে স্মেল করার, হিয়ার, অডিবল, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ওয়ার্ড গুলো আপনি যদি একটু নিয়ে রাখেন, if you're describing a place or object, use the senses to add detail. যেমন সাইজ যদি হয়, কালারফুল, ম্যাসিভ, শাইনি, আরো এখানে লিস্ট করে রাখেন। সাউন্ডের ক্ষেত্রে ডিফিনিং মানে কানে তালা লেগে যায় এরকম একটা, এত সাউন্ড, হ্যাঁ, সাউন্ড এটা হতে পারে, মেলোডিক সাউন্ড হতে পারে, বা মনে করেন যে ঘরটা একদম চুপচাপ হয়ে গেছে, আমার সেই প্রিয় মানুষটা ঢাকা যখন ছিল তখন ঘরের মধ্যে এত সবসময় একটা মেলোডিক একটা সাউন্ড, সবসময় একটা আলোড়ন থাকতো, কিন্তু আজকে মানুষটা নেই, আজকে পুরো ঘর সাইলেন্ট হয়ে গেছে। বা যে কোনো ভাবে আপনি একটা স্টোরি যখনই বলবেন তখন এইরকম আপনার প্রয়োজন হবে, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলোর সাথে আপনি রিলেট করেন, যখনই পাবেন তখন এখানে আপনি লিস্ট ডাউন করে রাখেন, তাহলে আপনার জন্য সহজ হবে। স্মেলের ক্ষেত্রে কোনো কিছু আপনি একটা ধরেন রেস্টুরেন্টে গেছেন, সেটা খাবারে যে অ্যারোমেটিক, তারপরে দেখেন স্মেল রিলেটেড, পাঞ্জেন্ট, ফ্রেশ স্মেল, কোনো কিছু একটা ধরেন ফ্রুটস আমরা কি করি যখন কেনার ক্ষেত্রে, তখন আমরা এটা দেখি না, শুকে দেখি যে এটা ফ্রেশ বোঝা যায়, বা এটা একটা কোনো রকমের পচে যাওয়া গন্ধ আছে কিনা, এই ব্যাপারে স্মেলের সাথে কোনটা কি রিলেটেড রিলেট করে ফেলেন। টাচের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু স্পর্শ করেন,
এটা সিল্কি কিনা, এটা সফট কিনা, এটা রাফ কিনা, হ্যাঁ, বা এটা মানে খুব ঠান্ডা হয়ে গেছে কিনা। সো এই ব্যাপারটা। সো টেস্টের ক্ষেত্রে বিটার, স্যাভরি, এক্সকুইজিট, মানে ওয়ে আউটটা হচ্ছে কয়েকটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনি এভাবে এটাকে প্যাটার্নটা বুঝেন। এরপরে আপনাকে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই স্ট্র্যাটেজিটা মাথায় নেওয়ার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। এরপরে আপনাকে বোঝাচ্ছি যে এইভাবে কিভাবে আমার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি বিষয়টা হচ্ছে। আপনি যদি সাইকোলজিক্যালি বিষয়টা বুঝেন, যে তখন দেখবেন মোটিভেটেড ফিল করবেন এবং আপনি দেখবেন লস ফিল করবেন না এবং একটা ওয়ে আউট পাবেন। তখনই কিন্তু আপনার বিষয়টা আপনি এক্সিকিউট করতে পারবেন। নিজেকে সবসময় মোটিভেট করে রাখতে হয় যে ইয়েস ইয়েস, দিস আর দ্য স্ট্র্যাটেজিস আই নিড টু ফলো, আই নিড টু স্টাবলিশ। এবং এটাতে হয়ে যাচ্ছে, এটা আপনার ভালো লাগার কথা যে আমার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে আমার ভাবতেই হচ্ছে না, বা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো কিনা। হ্যাঁ, ভ্যারিয়েশন, আপনি কত রেঞ্জটা কেমন আপনার ভ্যারিয়েশন, তাহলে আপনি পাস্টেও বলছেন, প্রেজেন্টেও বলছেন, ফিউচার, এবং সেগুলো যদি কারেক্ট হয় স্ট্রাকচারালি এবং গ্রামাটিক্যালি যদি কারেক্ট হয়, তাহলে হয়ে গেল। এরপরে আমি বললাম যে সিম্বল কোড গুলো ইউজ করেন, সিম্বল গুলো ইউজ করেন এভাবে লিখে, যেন সময়টা নষ্ট না হয়, অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। এরপরে আমি বললাম যে এই সাউন্ড গুলোকে আপনি এভাবে বিভিন্ন ওয়ার্ডের সাথে আপনার যে সেন্সেস কে রিপ্রেজেন্ট করে এরকম ওয়ার্ড লিস্ট করে ফেলেন। ওকে, এবার আসেন আমরা কিছু ধরেন এই ওয়ার্ডগুলো সব কিছুর সাথে কিন্তু সেট হয়, অ্যাডজেক্টিভ গুলো। সো অলমোস্ট এনি কিওয়ার্ড আপনি সেট করে দেখবেন। যেমন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যদি এই অ্যাডজেক্টিভ গুলো এক্সিলারেটিং, টিডিয়াস, মেমোরেবল, ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানডেন, এগুলো আপনি এক্সপিরিয়েন্সের রিলেটেড অ্যাডজেক্টিভ এগুলো আপনি সেট করে ফেলেন। তাহলে আপনি একটা নাউন বলার আগে তার এটা অ্যাড করে নিতে পারেন। মানুষের ক্ষেত্রে কেমন হইতে পারে যে হি ইজ ভেরি ইন্সপায়ারিং, ক্যারিজম্যাটিক। ক্যারিজম্যাটিক মানে তার সবকিছু, সে আসলেই, সে তার উপস্থিতি, তার প্রেজেন্স সবকিছু একদম ক্যারিজমা সে দেখাতে পারে এরকম। হ্যাঁ, সো ক্যারিজম্যাটিক। কনসিডারেট, মানুষটা খুবই কনসিডারেট। গ্রাম্পি, রিলায়েবল। সো মানুষের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ গুলো আপনি সব মানুষের ক্ষেত্রে আপনার সেট করে নিতে পারবেন। তাহলে আপনি শুধু মানুষটাকে বলবেন না ইজ ভেরি গুড, তাই না? সবকিছুই ভেরি গুড না, কোনো কোনো ক্ষেত্রে সে ইন্সপায়ারিং এর একটু স্পেসিফিক করা, অ্যাডজেক্টিভ দিয়ে আরো বেশি স্পেসিফিক করা, এবং এগুলোর মাধ্যমে আপনি ভোকাবুলারি গুলোকে নিশ্চিত করে রাখতে পারছেন। আপনাকে চিন্তা করতে হচ্ছে না বেশি। আপনি যদি এগুলোকে ব্যবহার করেন, একটু আগে যে বললাম যে আপনার সেন্স গুলোকে ব্যবহার করেন, আপনি যদি এভাবে অ্যাডজেক্টিভ গুলোকে নিয়ে আসেন মানুষের ক্ষেত্রে, আপনি যদি অবজেক্টের ক্ষেত্রে যে অবসলিট মানে খুবই প্রাচীন হয়ে গেছে এরকম অবসলিট, বাতিল হয়ে গেছে, যেটা দেখাই যায় না, যে ধরেন এক কয়েন গুলো, যে আগে রূপার কয়েন যে ছিল সেগুলো এখন আর দেখাই যাচ্ছে না, তাই না? বা পিতলের যে কয়েন ছিল সেগুলো দেখাই যায় না। একটা একটা সময় তো 1 টাকার কয়েন দিয়ে মানুষ অনেক ব্যবসা করে ফেলছে, যেটা 1,000 টাকায় বিক্রি করছে কেউ 1 টাকার কয়েন। যাই হোক, এরকম বিষয়গুলো ছিল যেটা অপ্রচলিত হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে, সেগুলো অবসলিট। কাটিং এজ মানে নিউ, তাই না? এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। সেন্টিমেন্টাল, প্রাইসলেস। তাহলে কোনো শব্দ আপনারা যখন রিডিং, আপনাদের কিন্তু এখন প্রতিদিন একটা রিডিং পড়ার কথা। এই রিডিং পড়তে গেলেই দেখবেন এগুলোর ব্যবহার কিভাবে করছে, অ্যাডজেক্টিভ গুলোকে কিভাবে ব্যবহার করছে, কোনো ব্যক্তিকে, কোনো সিচুয়েশনকে, কোনো ইনসিডেন্টকে ব্যাখ্যা করতে গেলে কি কি অ্যাডজেক্টিভ গুলো যেগুলো আপনাদের একেবারে মানে জানা নেই, শোনা নেই, সেগুলো যখন নতুন শব্দগুলো শিখছেন তখন এগুলোকে নোট ডাউন করে রাখেন যে এগুলোকে আমি ব্যবহার করব, কাজে লাগাবো। তো এইভাবে আপনি ক্রাইটেরিয়া সেট করে ফিক্স করে নিতে পারেন। এরপরে আপনি কিছু কিছু গোলস ফিলার যখন আপনি ফাম্বল করেন বা ইউ নিড সাম টাইম টু থিঙ্ক, উ না করে, আপনাকে এর আগেও আমি স্লাইডের মধ্যে দিয়েছি যে এই ক্ষেত্রে আপনি এগুলো এগুলো আপনার মেমোরাইজ করা বলেন বা আত্মস্থ করা থাকবেই, যে যখনই আপনার কিছু আসবে আপনি এগুলো কথা বলবেন, চুপ না থেকে এই ফ্রেজগুলো ইউজ করেন। দ্যাটস এ ফ্যাসিনেটিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক। যখন এটা কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে, এটা কিন্তু পার্ট 2 এর বিষয়ে আপনাকে বলছি না। To be honest, I haven't thought about that in a while, but what stands out most in my memory is, এটাও আপনি পার্ট 2 এ নিয়ে আসতে পারেন। যে কোনো কিছু বলছেন তখন এটা বলতে পারেন যে আমার মেমোরিতে যা আছে, এটাও সুন্দর একটা ফ্রেজ ইউজ করে বলতে পারেন। লেট মি সি হাউ ক্যান আই ডিসক্রাইব দিস, এটাও আপনি শুরু করতে পারেন। লেট মি রিফ্রেজ, এটা যখন প্রশ্ন করবে বা আপনি বলছেন একটা কথা বললেন,
আবার সেটাকে আপনার আইডিয়া আসতেছে না, আবার আপনি ওইটাই বলছেন, লেট মি রিফ্রেজ দ্যাট, ওটাকে আরেকভাবে বলছেন। তো এভাবেও আপনি উপস্থাপন, মানে আপনার যেটা আমি বলেছি কন্টিনিউয়াস এয়ার ফ্লো, মানে আপনার লাংস থেকে কথা বলাটা যেন না থামে। হ্যাঁ, এটা বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। স্টপ হয়ে যাবেন না। হ্যাঁ, আনটিল আনলেস ইউ আর স্টপ, আপনাকে থামিয়ে না দেওয়া পর্যন্ত আপনি স্টপ হচ্ছেন না। আবার পার্ট 2 এর সময় আবার সেন্সটাও রাখতে হবে। আপনাকে যে কোয়েশ্চেন গুলো দেয়া থাকে, 3টা বা 4টা কোয়েশ্চেন আপনাকে দেয়া থাকে, আপনি মনে করেন প্রথম কোয়েশ্চেনটা নিয়েই বলে যাচ্ছেন যে আমাকে না থামানো পর্যন্ত আমি থামছি না, কিন্তু আপনি কিন্তু বাকি 2টো বা 3টা কোয়েশ্চেন যদি অ্যাড্রেস না করেন, তাহলে কিন্তু টাস্ক রেসপন্সে আবার আপনি ধরা খেয়ে যাবেন। তখন সেখানে আবার আপনার ব্যান্ড স্কোর 6 এর নিচে নেমে যাবে। সবগুলো কোয়েশ্চেনকে কভার করতে হবে, কভার করে বলেন। এবং লাস্ট কোয়েশ্চেনটা বলে যে আনএক্সপ্লেইন। দেখেন ওই সময় আপনি সব জিনিসটাকে নিয়ে আসলেন, ক্যারেক্টারকে নিয়ে আসলেন, সময়টাকে নিয়ে আসলেন, হ্যাঁ, ইনসিডেন্টটাকে অ্যাড্রেস করলেন। এরপরে আপনি এক্সপ্লেইন করেন, পরবর্তীতে ওটাকে এক্সপ্যান্ড করেন যে হ্যাঁ কি কেমন ফিল ছিল ও যখন আমাকে এভাবে বললো, সেই বিষয়টা। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনকে যদি আপনি অ্যাড্রেস করেন, আবার রোবোটিক ভাবে না, স্টোরি টাইপে, স্টোরি টেলিং প্যাটার্নে আপনি উপস্থাপন করেন, তো সেই বিষয়টা আপনাকে অনেক ভালো একজন স্পিকার বা স্টোরি টেলার হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে, এবং আপনার ব্যাংক স্কোরটাও বেড়ে যাবে। সো ইন্টোনেশন স্ট্র্যাটেজি, ইন্টোনেশন এই যে ওয়েভ, একটা মনোটোন যেন না হয়, যেন ভ্যারি করে আপনার পিচটা, মানে আপনি উঠানামা করছে আপনার ভয়েসে কথা বলতে গেলে। ইংলিশ কিন্তু আপনাকে বারবার বলেছি, ইংলিশ কিন্তু ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ না। এবং আপনি যদি মনোটোনে কথা বলেন, মনোটোনে কথা বললে ইংলিশ ইজ নট ফ্ল্যাট, ইট হ্যাজ পিকস অ্যান্ড ভ্যালিজ, ডোন্ট বি এ রোবোটিক, ভেরি ইয়োর স্পিচ। দেখেন এই যে কথাটা আমি বললাম, একটা টোনে কথা বললাম, আপনার কাছে মনে হলো ডাউন হয়ে গেল না কথা শুনতে গেলে? তো এই বিষয়টা, তো আপনাকে এটার মধ্যে আমি আপনাদেরকে স্ল্যাশ দিয়ে, ক্ল্যাপ দিয়ে, পিচ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, শুধুমাত্র ইন্টোনেশনটাকে ফিক্স করার জন্য। ইন্টোনেশন যেন থাকে, ভ্যারিয়েশন যেন থাকে। ওকে, কন্টেন্ট ওয়ার্ডের মধ্যে আপনার যেন ভ্যারিয়েশন থাকে। তো মনোটোনে কথা বলা, একই টোনে কথা বলা। একটু আগে একটা সেন্টেন্স আমি কয়েকটা সেন্টেন্স পড়লাম, যে আপনারা খেয়াল করে দেখবেন যখন এটা ভিডিওটা আবার দেখবেন, যে এটা শুনতে আসলে ভালো শোনায় না। এমফাসাইজ করছেন কোথায়, কন্টেন্ট ওয়ার্ডে আপনি এমফাসাইজ করছেন, ইট ওয়াজ এ ভেরি নাইস গুড ডে। সো আপনি এগুলো আপনাকে শিখিয়েছি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনি এমফাসাইজ করবেন, আপনি ভার্বের ক্ষেত্রে আপনি এমফাসাইজ করবেন। সো এই একটা বিষয়, রোবোটিক সাউন্ড যেন না হয়। ইট ওয়াজ আ স্পেকটিকুলার ডে, স্পেকটিকুলার, এই যে ওটাকে ফোকাস করছেন এবং স্ট্রেস দিচ্ছেন। পজ রুল, যেমন pause slightly before a big word to create suspense. It was breathtaking. এই যে it was breathtaking. It was breathtaking না। আপনি এই যে মানে খুব সারপ্রাইজিং যে ওয়ার্ড গুলো বা অ্যাডজেক্টিভ গুলো যখন আসছে, তার আগে একটু পজ দিলে ওটা আরেকটু মানে উপস্থাপনটা খুব চমৎকার হয়। যখন আপনি বলছেন ইট ওয়াজ ব্রেথটেকিং, যে কোনো ভাবে বলেন, আপনি একটু পজ দিলে অনেক ভাবে বলতে পারেন। কখনো পিচে, হাই পিচে উদারাতে যেতে পারেন, তারাতে যেতে পারেন। সো এই যে যেভাবে সারগামের উদারা মুদারা তারা একদম হাই পিচে নোটটা নিলে, আবার লো পিচে নোটটা নিলে যে এরকম ভ্যারিয়েশন হয়। সো ইট ওয়াজ ব্রেথটেকিং। হ্যাঁ, একই আপনার টোনকে আপনি কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে আপনি সেটাকে ইউটিলাইজ করবেন, ইটস আপ টু ইউ। কিন্তু মূল কথা হচ্ছে আপনাকে শুনতে যেন খুব ক্যারিজমেটিক লাগে, আপনার মধ্যে একটা ক্যারিজমা ছড়াতে হবে। আপনি যে কথা যখন বলবেন, আপনার যে এক্সামিনার, যিনি এক্সামিনার থাকবেন, সে যেন এন্টারটেইন হয়। আপনার কাজ হচ্ছে আপনার কথা দিয়ে, গল্প দিয়ে, বাক্য দিয়ে, ওয়ার্ড দিয়ে, লিঙ্কিং ডিভাইস, অ্যাপ্রোচ দিয়ে আপনি তাকে এন্টারটেইন করবেন। আপনি তাকে এন্টারটেইন করতে পারলে, দেখেন, আপনি যদি নার্ভাস হয়ে যান, তাহলে এক্সামিনার আপনাকে কন্ট্রোল করে ফেলবে। এক্সামিনার এক্সপ্রেশন তখন আপনাকে ডিস্টার্ব করবে অনেক, ইউ উইল বি কন্ট্রোল। আর আপনি যদি ওই সেশনটা আপনি কন্ট্রোল করেন, ও অ্যাকচুয়ালি সেই ক্যারিজমাটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার প্রজেকশন, আপনার থ্রোয়িং, আপনার প্রনাউন্সিয়েশন, সব জিনিস, এই জন্য আপনি প্রথম সেন্টেন্সটা যখন বলছেন কনফিডেন্টলি বলেন, এবং পিচটা হাই রেখে বলেন, তাহলে আপনি নিচে। আর প্রথমেই সেন্টেন্সটা যদি ভয়ে শুরু করেন, তাহলে ওইটা আরো ভয়ের দিকে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যে কোনো যারা সিঙ্গার বা মিউজিক পারফর্ম করে যারা স্টেজে, তারা দেখবেন যে প্রথম যে নোটটা, এই নোটটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো রিয়েলিটি শো দেখবেন, দেখবেন যে ও যদি একেবারে নিচের নোটে শুরু করে, তার আরো নিচে নেমে যায়।
সো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আপনি সিঙ্গার না হন, আপনি যে উপস্থাপনা করছেন, তখন এটাও কিন্তু অনেক বড় সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। তাহলে আপনি ফার্স্ট সেন্টেন্সে যত কনফিডেন্টলি বলবেন, তাহলে সেই কনফিডেন্ট আপনার বাকি পুরোটা সময় জুড়ে আপনি কনফিডেন্ট থাকবেন। প্রথমেই যদি আপনি নার্ভাস, প্রথমেই যদি আপনি অ্যাংশিয়াস থাকেন এবং আপনি লস থাকেন, মানে কি বলবেন বুঝতে পারছেন না, তাহলে আপনার পুরো প্রেজেন্টেশনটাই ওই ফার্স্ট যে ইমপ্রেশনটার মতো করেই যাবে। এটা মনে রাখবেন। সো এটা একটা ব্যাপার। পজ রুলটাও বললাম। বডি ল্যাঙ্গুয়েজ আরেকটা খুব মানে ম্যাটার করে। আপনি যদি অনলাইনেও এক্সাম দিয়ে থাকেন, হ্যাঁ, সামনাসামনি তো আমরা অবশ্যই এটা বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে। আপনারা সবাই বেশ ম্যাচিউর লেভেলের স্টুডেন্ট, এখানে ক্যান্ডিডেট আছেন, তো আপনারা এটা খুব ভালো করে বোঝেন। শিক্ষকতার সাথে আছেন, আপনারা খুব ভালো করে বোঝেন। আপনারা কর্পোরেট কালচারের মধ্যে আছেন, খুব ভালো করে বোঝেন বডি ল্যাঙ্গুয়েজ কত ম্যাটার করে। সো আপনি এটা অনলাইন এক্সাম হলেও আপনার এমন না যে আপনি এভাবে বাঁকা করে বসছেন বা একেবারে স্ট্রেইট করে, হ্যাঁ, আপনার স্পাইনটা দেখেন। আপনি মাত্র 10-15 মিনিট কথা বলতে যাচ্ছেন, ওইটুকুর উপর ইমপ্রেশনের উপর জাজ করেই কিন্তু আপনার এই সময়টা। আপনি এক্সামে ভালো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে চান, তাহলে সেটার জন্য আপনার অ্যাটেনশন, ফোকাস বলেন, আপনার প্রিপারেশন বলেন, সবকিছু থাকা উচিত। তো এই জন্য একেবারে স্ট্রেইট হয়ে, আবার একেবারে সামনে বেশি স্ট্রেইট আপ হবেন না, মানে সোজা হয়ে বসা, মানে কোমরটা যেন খুব বেশি আপনি ডিমোটিভেটেড ওয়েতে যেন না থাকে। বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক ম্যাটার করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার মানে আপনি কোন দিকে যাচ্ছেন এটা সেট করে দেয়। সো একটু কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন অ্যান্ড হ্যাপি থাকার চেষ্টা করবেন। মুখে যেন হাসি থাকে প্রেজেন্টেশনের সময়। হাসি মুখে আপনার সাউন্ডগুলো খুব ভালো শোনায়, ওকে, ফ্রেন্ডলি শোনায়, খুব কানেক্টেড শোনায় হাসি মুখে। সো এইটাই যে স্ট্রেট বসবেন, ইউজ হ্যান্ড জেস্টার। হাতে মানে যখনই দেখবেন যারা কখনো স্টেজ শোতে দেখবেন বা যারা ভালো পাবলিক স্পিকার, তাদের প্রেজেন্টেশন দেখবেন, তারা এই হাতের জেস্টার গুলোকে ইউজ করে, হাতটাকে মানে মুভ করে সামনে নিয়ে আসে বা এরকম ভাবে হাতের ইউজটা তারা করছে। সো এটা কি করে, এটা ব্রেইনকে আপনার কানেক্টেড রাখে, আপনার একটা ফ্লোটা ধরে রাখে। আর হাসিটা আপনার টোনের মধ্যে একটা খুব মানে কানেক্টেড ফিল করায় এক্সামিনের সাথে। এটা ফ্রেন্ডলি, আর একটা ফ্রেন্ডলি টোনে কথা বলছেন, এটা হাসি মুখে কথা বললে এই সাউন্ডটা দেখেন। আপনি নিজেই রেকর্ড করবেন আপনার ভিডিও ছাড়া, আপনি যখন রেকর্ড করবেন তখন, আর আপনি যদি খুব ভালোভাবে হাসি মুখে কথা বলেন, তখন কিন্তু আপনার সাউন্ডটা ভ্যারি করবে। আর যখন আপনি হাসি মুখে থাকবেন না, তখন সাউন্ডটা ভ্যারি করবে। সো হাসি মুখে থাকা আপনার কথাটাকে আরো বেশি বন্ধুত্বপূর্ণ করে দেয়। এটা মাথায় রাখবেন। তাহলে সোজা হয়ে বসতে হবে, হ্যান্ড জেস্টার রাখতে হবে, রাখতে পারেন, খুব বেশি করবেন না। আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হ্যান্ড, মানে র্যাপারদের মতো আবার হ্যান্ডের জেস্টার যেন না হয়, আপনার হ্যান্ড জেস্টার থাকবে আর আপনার হাসি মুখ থাকবে। এই হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। অনলাইনে হলেও এটা করতে হবে, ওকে। আচ্ছা, এবার আমরা কিছু যদি ইডিয়মস দেখে নেই, আমি আপনাদেরকে ওয়ে আউট দেখাচ্ছি যে ইডিয়মস গুলো আমাদের ব্যবহার করতে হবে। সো আপনারা এগুলো লিস্ট ডাউন করে রাখবেন। যেমন ধরেন হ্যাপি ক্ষেত্রে আপনি বলছেন আই ওয়াজ ওভার দ্য মুন, মানে গিফটটা পাওয়ার পরে আই ওয়াজ ওভার দ্য মুন। এক্সপেন্সিভ এর ক্ষেত্রে ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, মানে এত এক্সপেন্সিভ, মানে একটা হাত একটা পা বিক্রি করে দেওয়ার মতো অবস্থা। এগুলো এগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন। এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ না বলে আপনি বলছেন ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। হ্যাঁ, আপনার কাছে মনে হবে স্যার বুঝবে কিনা বা যাকে বলবে সে বুঝবে কিনা। ওরা বুঝবে, আপনি এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। শুধু চেক করে নেবেন যে হ্যাঁ, এটা ফ্রেজটা যেটা ইডিয়মটা যেটা ইউজ করছেন, ইডিয়মেটিক এক্সপ্রেশন, এটা মিনিংটা কি এটা আপনি জেনে আপনি ব্যবহার করা শুরু করেন। আমরা তো এটা তো আপনার কাছে খুব সহজ লাগে। ইট ওয়াজ এ পিস অফ কেক, ইট ইজ লাইক ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? ড্রিঙ্কিং ওয়াটার মানে কি, আমরা বলছি ইটস ভেরি ইজি। সো ইট ইজ নট এ রকেট সায়েন্স, ইট ইজ নট এ রকেট সায়েন্স, মানে ইট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। তাহলে রকেট সায়েন্স বলতে কি বোঝাচ্ছি, যে এমন মানে গ্রুপ অফ ওয়ার্ডস যেটার ওয়ার্ড মিনিংটা যায় না, ওটার মিনিংটা অন্য জায়গায় ক্রিয়েট হয়। রকেট সায়েন্স কিন্তু আপনি বোঝাতে যাচ্ছেন ইটস নট দ্যাট ডিফিকাল্ট। রেয়ারলি, ওয়ান্স ইন এ ব্লু মুন। হ্যাঁ, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুব কমই দেখেছেন তাকে, তোমার সাথে দেখাই হয় না, তুমি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো, হ্যাঁ, মানে দেখাই যায় না তোমাকে। এই যে ব্যাপারগুলো, অমাবস্যার চাঁদ মানে কি, মানে হচ্ছে খুব রেয়ারলি তার সাথে আপনার মিট হচ্ছে।
বিজি, আই হ্যাভ বিন স্নোড আন্ডার উইথ ওয়ার্ক। স্নোড আন্ডার মানে আপনি এত কাজের ছাপে বরফ দিয়ে ঢেকে গেছেন এরকম ভাবে, মানে কাজের লোডে এরকম হয়ে গেছে। সো দিস আর দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন। যদি আপনি আরো ভালো ব্যাংক স্কোর চান তাহলে আপনার এই ইডিওমেটিক এক্সপ্রেশন অবশ্যই ব্যবহারে আনতে হবে। হ্যাঁ, এটা আপনার স্কিল, এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি উইন করে ফেলবেন ব্যাটেল। Okay, so we will analyze the most common archetypes কি কি কিউ কার্ডে থাকে আজকে আপনাকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা প্রিপারেশন নিতেও সুবিধা হবে। If you master these types, you can answer 99% of topics. হ্যাঁ, লিখেছি 100% লিখতে পারতাম, কিন্তু একটু তো আমার হাতে রাখতে হবে। So 99% of the topic কিরকম সেই টপিকগুলো, যেমন ধরেন আপনার টপিক আসতে পারে ডেসক্রাইব এ পারসন। এই পার্সনের ক্ষেত্রে কি কি আসতে পারে? টিচার আসতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফেমাস পার্সন। মানসিকভাবে রেডি করে রাখেন। আপনার টাইপ টু ডেসক্রাইব এ প্লেস, সিটি হতে পারে, হলিডে ডেস্টিনেশন হতে পারে, একটা কোয়াইট একটা স্পট যেখানে আপনি মাঝে মাঝে নিরিবিলি শান্ত একটা পরিবেশে যেতে চান, এরকম আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর একটা টাইপের কোয়েশ্চেন হতে পারে, একটা অবজেক্ট, কি অবজেক্ট হতে পারে, একটা টেকনোলজি, পিস অফ টেকনোলজি যেটা আপনি ব্যবহার করেছেন বা কিনেছেন বা গিফট একটা দিয়েছেন বা পেয়েছেন। অ্যান্টিক একটা, এমন একটা অ্যান্টিক যেটা অবজেক্ট যেটা আপনার কাছে আছে বা আপনি পেতে চেয়েছিলেন বা আপনি দেখেছিলেন আপনার উইদিন লাস্ট 2 ইয়ার্স। সো ইভেন্ট নিয়ে যদি হয়, এক্সপিরিয়েন্স নিয়ে, পার্টি হতে পারে যেখানে আপনি কোনো সময় লেট করেছেন। মানে আমি যতগুলো টপিক এসেছে স্পিকিং এর এই কিউ কার্ডে সেগুলোকে আমি টাইপ করে ফেলেছি, একটা আন্ডারে নিয়ে এসেছি। যেমন আপনি অবশ্যই যদি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আপনি পেয়েছেন যে ডেসক্রাইব ইভেন্ট ওয়েন ইউ ওয়্যার লেট, একটা সময়, এটা এটা কিন্তু আপনার কিউ কার্ডের কোয়েশ্চেন। সো পার্টিতে গিয়েছেন এরকম এক্সপিরিয়েন্স, অথবা একটা স্পোর্টস এর একটা ম্যাচ, হয়তো বিশ্বকাপ চলছে, এই ম্যাচ আপনি দেখেছেন, সেটা নিয়ে আপনি বলতে চান বা বলতে পারেন এমন একটা মেমোরেবল একটা ম্যাচ আপনার জীবনে বসে দেখা স্টেডিয়ামে। এখন আপনি কখনো স্টেডিয়ামেই যান নাই, তো আপনি কি করবেন? বলবেন যে আমি স্টেডিয়ামে যাইনি আসলে? আপনি বলেন, আপনার স্টোরি না হলে আপনার বন্ধুর স্টোরি বলেন, বা কেউ স্টেডিয়ামে গেছে তার স্টোরি বলেন, ওটা আপনি হয়ে বলেন। তো এখানে কিন্তু মানে ট্রুথ বা ফ্যাক্ট চেকিং করবে না, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা কিভাবে উপস্থাপন করছেন, গল্পটা কি বলছেন সেটাকে ম্যাটার করবে। ওকে, ও জিজ্ঞেস করবে না সত্যি তুমি গেছিলা, আর ইউ শিওর তুমি টিকিট দেখাতে পারবা, আমি যদি পরে এটা চেক করি, ইনভেস্টিগেট করি, এরকম কোনো প্রশ্ন আসবে না ফরচুনেটলি। সো এরপরে আপনি যদি কোনো অ্যাক্টিভিটি বা হবি নিয়ে আপনাকে কথা বলতে বলে, কিরকম হতে পারে? স্পোর্ট, আউটডোর অ্যাক্টিভিটি, আ স্কিল ইউ লার্ন, আ হেলদি হ্যাবিট, এরকম আপনার প্রশ্ন আসতে পারে অ্যাক্টিভিটি নিয়ে, হবি নিয়ে। কোনো মিডিয়া বা আর্ট আইটেম, একটা বই হতে পারে, মুভি হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সং হতে পারে। হ্যাঁ, আর্ট আইটেম নিয়ে কথা বলতে হতে পারে, যে একটা এমন একটা গান যেটা তুমি সবচেয়ে পছন্দ করো, সেই গানটা সম্পর্কে বলো, এটা গান কি গান, কার গান, কেন এটা পছন্দ করো, এরকম আসবে। একটা মুভি যেটা তুমি লাস্ট দেখছো, বা একটা বই যেটা তুমি লাস্ট পড়েছো, বা একটা বই যেটা তোমাকে সবচেয়ে বেশি মোটিভেট করছে, বা একটা বই যেটা তুমি সাজেস্ট করছিলে কাউকে পড়তে। তো এরকম ভাবে আপনার বিষয়গুলো আসবে। জি নয়ন বলেন। Sir, what's the meaning of easy? জি, ইজি, ইজি হচ্ছে অ্যাজ ফর অ্যান এক্সাম্পল। ইজি, ইজি হচ্ছে Okay, অ্যাজ sir. ফর অ্যান, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আই ই, আই ই মানে হচ্ছে দ্যাট ইজ, দ্যাট ইজ। আর ইজি হচ্ছে অ্যাজ ফর অ্যান এক্সাম্পল, অর অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল। Yes, sir. Thank you. ওকে, ইউ ওয়েলকাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন এখানে বলছে, এরপরে আমি আরো টাইপ এখানে আপনাদের জন্য লিস্ট করে ফেলবো পরবর্তীতে, আপাতত এগুলো প্রিপারেশন আপনারা নিয়ে ফেলেন। ওকে, চলেন এখন আমরা একটু দেখি ব্যান্ড অ্যান্সারের, 8 ব্যান্ডের স্যাম্পল অ্যান্সার গুলো কেমন হতে পারে এই বিষয়গুলোর উপরে। তো প্রথম কথা আপনার জন্য মাথায় রাখবেন, আপনার একটা প্যারাফ্রেজ করতে হবে টপিকের, যেটা আপনাকে বিষয়টা বলছে, এই বিষয়টা আপনি কি বলতে যাচ্ছেন। যেমন আপনার কখনোই বলছেন না যে আই এম গোয়িং টু প্রেজেন্ট অন, বা এরকম কিছু একটা ইন্ট্রোডাকশন একটা থাকা উচিত, কি টপিকটা কি আমি বুঝবো কিভাবে, আপনি সরাসরি শুরু করে ফেললেন। একটা একটা সেন্টেন্স থাকতে পারে, ছোট করে সেন্টেন্স, it's very interesting, it's an interesting topic I'm going to share now, or I'm going to tell.
or I'm going to explain, I'm going to present, যে কোনো ভাবে হতে পারে। সো ছোট করে বলা। ব্যাকগ্রাউন্ড, এরপর শুরু হলো when, where, how, you know it, ডিটেলস, এরপর ডেসক্রাইব করেন, এরপর ফিলিং, অপিনিয়ন, এরপর why it is important, memorable। তা এটা একটা স্টোরির মতো হয়ে যায়। ইন্ট্রোডাকশন দিচ্ছেন, এরপরে স্টোরিটা বলছেন, ডিটেলিংটা, স্টোরিটা কি সেটাকে উপস্থাপন করলেন, ডিটেলটা বলছেন, ফিলিংসটা বলছেন, রিজনটা বলছেন, কেন এটা আপনার কাছে ইম্পর্টেন্ট, কেন আপনার কাছে এটা মেমোরেবল মনে হয়। তো সেভাবে ওকে। যেমন ধরেন আমরা যদি একটা টপিক দেখি, ডিসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার। হ্যাঁ, ইউ গট এ টপিক, এবং সেখানে আপনাকে বলতে বলছে ইউ শুড সে হু দ্য পারসন ইজ, তারপরে বলতে বলছে হাউ ইউ নো হিম অর হার, হোয়াট কোয়ালিটিজ হি শি হ্যাজ, অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইউ অ্যাডমায়ার দিস পারসন। তো এটার স্ট্রাকচার কিরকম দাঁড়াবে, আপনাকে প্রথমে তার সাথে আপনার সম্পর্ক কি, একটা ইন্ট্রোডাকশন, সম্পর্কটা কি, কোয়ালিটি কি তার, তারপরে এক্সাম্পল দেন, এবং তারপর লাস্টে আপনি বলছেন ওয়াই ইউ অ্যাডমায়ার, তার কোয়ালিটি নিয়ে এরপর আপনি বলতে থাকছেন, তাহলে দেখবেন 2 মিনিটে কভার হবে। সো চলেন, যেমন এখানে আমরা একটা স্যাম্পল অ্যান্সার আপনার সামনে যদি উপস্থাপন করতে চাই, তাহলে আই উড লাইক টু টক অ্যাবাউট এ পারসন আই ডিপলি অ্যাডমায়ার। দেখেন এখানে আমি একটা প্রেজেন্টেশনটা কিভাবে বলে দিয়েছি এবং কি টপিকে কথা বলতে যাচ্ছি সেটা আমি উপস্থাপন করে ফেললাম। আই উড লাইক টু টক অ্যাবাউট এ পারসন আই ডিপলি অ্যাডমায়ার। তাহলে এখানে আপনার টপিকটা কি ছিল, ডেসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। তাহলে আপনারা কখনোই কি প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনারা টপিকটাকে উপস্থাপন করে ইন্ট্রো করছেন না, তাই না? আপনি কি করেন, প্রশ্ন পড়েন, অনেকেই প্রশ্ন পড়ে ওটার উত্তর করেন। এটা আমরা আজকে থেকে এটা বন্ধ করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আই উড লাইক টু, আই উড লাইক টু, আই উড এরকম না, পুরোটা না। আই উড লাইক টু টক অ্যাবাউট আ পারসন আই ডিপলি অ্যাডমায়ার, এই যে পজ দিলেন এখানে, who is my former high school teacher, Mr. Abdullah. I first met him when I was in class 9 and he taught us English literature. এই যে যখন এগুলো এগুলো স্যাম্পল অ্যান্সার গুলো পড়বেন তখন একটু ওই যে আমি যে টেকনিকটা আপনাদের বলেছি, পজ দেয়া, স্ট্রেস দেওয়ার কথাগুলো কন্টেন্ট ওয়ার্ডের পরে পরে পজ দিয়ে দিয়ে কথা বলা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কথা বলাটাও ইমপ্রুভ হয়ে যাচ্ছে। What made him special was his patience and dedication. He never rushed through lessons and always made sure everyone understood. Even weak students felt confident. অথবা আপনি এভাবে বলতে পারেন ইভেন উইক স্টুডেন্টস। এখানে যেহেতু আমি বলেছিলাম সাবজেক্ট যদি একটু 2-3 ওয়ার্ডে বেশি হয়ে যায় পজ দিতে পারেন। ইভেন উইক স্টুডেন্টস felt confident in his class because he encouraged them instead of criticizing them. He encouraged them. এভাবে পজ দিতে পারেন, instead of criticizing them. One incident I remember clearly is when I failed an exam and felt extremely discouraged. He personally spent extra time helping me after school, which eventually helped me improve my performance significantly. I admire him mainly because he shaped my confidence and learning attitude. His influence is still with me today, and he inspired me to become a lifelong learner. হতে পারে, এরকম হতে পারে একটা আউটলাইন আমরা ফলো করতে পারি, মুখস্থ করার দরকার নেই, বোঝার চেষ্টা করেন কিভাবে আমরা কথা বলছি, কিভাবে উপস্থাপন করছি, কিভাবে ল্যাঙ্গুয়েজটা ফ্রেজ ইউজ করছি, তাই না? সো যেমন এখানে দেখেন যে আমি এক্সট্রিমলি ডিসকারেজড, আমি এখানে যখন এক্সামে ফেল করলাম আমি খুব ডিসকারেজ ফিল করলাম। আপনি বলছেন ইভেন উইক স্টুডেন্টস ফেল কনফিডেন্ট because he encouraged কেন এনকারেজ করে, সে ক্রিটিসাইজ না করে, এরকম হতো। আচ্ছা চলে, তারপরে আমরা আরেকটা কিউ কার্ড নিয়ে আলোচনা। ডিসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট। এখানে আপনাকে বলতে বলছে কোথায় এটা, হাউ অফেন ইউ গো দেয়ার, হোয়াট ইউ ডু দেয়ার, অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস প্লেস। তাহলে এখানে আমার কেমন হবে স্ট্রাকচারটা, এখানে আমার একটা ইন্ট্রো থাকবে, আমি কি বলতে যাচ্ছি, এরপরে লোকেশনটা সম্পর্কে বলতে হবে, এরপর অ্যাক্টিভিটিস কি করেছি, এরপর ওখানকার পরিবেশ, এবং এটা রিজন কেন এটা আমাকে আমি পছন্দ করি, এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস প্লেস।
One place I really enjoy visiting is a riverside park near my hometown. It is located about 15 minutes from my house and is easy accessible. I usually আপনাকে প্রশ্ন করেছে আপনি how often do you go or how often do you visit তা ওইটার অ্যান্সার আপনি বলছেন I usually go there in the evenings মানে প্রত্যেক সন্ধ্যায় যান অথবা or on weekends অথবা বন্ধের দিনে যাই কেন যান টু রিল্যাক্স এন্ড ক্লিয়ার মাই মাইন্ড তাহলে আপনি এখানে দেখেন প্রশ্নগুলো যেটা যেটা করেছেন সেই প্রশ্নগুলো অ্যান্সারও কিন্তু আপনাকে দিতে হবে where it is এটা বলেছেন আপনি how often you go there সেটা আপনি বলছেন এরপর বলছেন what do you do there তাহলে আপনার কোশ্চেন গুলো যেন ধারাবাহিকভাবে ক্রনোলজিক্যালি আসে ওই যে আপনাকে যেভাবে নোট টেকিং বললাম তাহলে আপনি বাম ডান এভাবে যে টপ লেফট কর্নার তারপর টপ রাইট কর্নার তারপর বটম লেফট কর্নার তারপর বটম রাইট কর্নার এভাবে আপনি ক্রনোলজিক্যালি সাজিয়ে দিবেন তাহলে আপনার প্রশ্ন যেভাবে সাজাবে ওভাবে ওখানে ওখানে নোট ডাউন করে ফেলবেন তাহলে হয়ে গেল ওখানে টপিকের অ্যান্সার গুলো মানে কি কি গুলো লেখা থাকলো তাহলেই তো হয়ে যায় আচ্ছা সো আপনি এখানে বলছেন sometimes I walk along the river bank and at other times I sit quietly and listen to music মানে আপনি কি করেন এটা উত্তর দিলেন আপনি কখনো কখনো আমি নদীর তীর ধরে ধার ধরে আমি হাঁটি কখনো কখনো আমি বসে থাকি আবার কখনো কখনো আমি সেখানে গান শুনি হ্যাঁ আদার টাইমস মানে সামটাইমস আই ওয়াক আর অন্য সময় আমি ওখানে চুপচাপ বসে থাকি আর গান শুনি The atmosphere of the place is very calm, especially during sunset when the sky turns orange and pink. Orange and pink. There are trees, open spaces. এই যে যখন আপনি এভাবে লিস্ট ডাউন কমা দিয়ে দিয়ে বলবেন তখন আপনার টোনটা হবে এরকম There are trees, open spaces and a gentle breeze. এভাবে একটার পর একটা I have bought oranges, apples, bananas and watermelon. লাস্টের আগে আপনার অ্যান্ড আসবে কমাটা থাকবে এভাবে টোনের মধ্যে কিন্তু কমাগুলো পাংচুয়েশন গুলো আপনাকে বোঝাতে হবে সো ওপেন স্পেসেস এন্ড এ জেন্টল ব্রিজ কামিং ফ্রম দ্য রিভার আই লাইক দিস প্লেস এই যে আপনাকে লাস্ট প্রশ্নটা কি পড়েছেন এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস প্লেস এই যে আপনি এখন চারটা কোয়েশ্চেন আপনি আলাদা আলাদা করে ই করছেন তাহলে আপনার চারটা কর্নারে যদি চারটা কিউ দেয়া থাকে মানে কি কথা বলবেন তাহলে আপনি এইভাবে আলাদা করতে পারেন প্রত্যেকটাই অ্যান্সার হয়ে গেল প্রত্যেকটা অ্যান্সার করে আপনি যাচ্ছেন ক্রনোলজি মেইনটেইন হলো কোহেশনও মেইনটেইন হয়ে গেল কোহিয়ারেন্সও মেইনটেইন হয়ে যাচ্ছে I like this place because it allows me to escape from the noise of city life and gives me a sense of peace and refreshment আরেকটা টপিক নিয়ে আমরা দেখি ধরেন আপনাকে বলা হচ্ছে describe a gift you received এখানে আপনাকে বলতে বলবে what it was কে দিয়েছে এটা আপনাকে এবং কখন এটা রিসিভ করেছেন এবং কেন এটা আপনার কাছে স্পেশাল তাহলে এটা স্ট্রাকচার কেমন দাঁড়াবে ইন্ট্রোডাকশন থাকবে প্রথমে তারপর আপনি ডিসক্রাইব করবেন কে দিয়েছে তারপর বলবেন ওকেশনটা কি ছিল আর এটা কেন আপনার কাছে ইম্পর্টেন্ট এই হচ্ছে আপনার স্ট্রাকচার এটা তাহলে আপনি বলছেন I'd like to talk about a wristwatch that I received as a birthday gift from my father তাহলে এখানে খেয়াল করেন কোয়েশ্চেনগুলো তাহলে এখানে আমি যখনই এই কোয়েশ্চেনগুলো পাচ্ছি আমার যে সময় দিবে তখন আমি এইভাবে যদি নোট টেকিং এটা নিয়ে ফেলি তাহলে আমার কোয়েশ্চেনগুলো এভাবে আমার যাবে তাহলে আমি জানি আমি কিভাবে কথা বলবো আগে এটাকে বলে এটাকে বলে এটাকে বলে এটাকে বলবো শেষ তাহলে আপনার ক্রনোলজি মেইনটেইন থাকবে কোনো সমস্যা হবে না আপনার সামনে পেজ থাকবে আপনি যদি এটা না করে আপনি সেন্টেন্স লিখেন একটা দুটো কয়টা সেন্টেন্স লিখতে পারবেন এক মিনিটে আর সেটা যখন পড়বেন তখন তো এটাকে স্ক্রিপ্ট রিডিং এর মতো মনোটোনে শুনবে বোরিং লাগবে কিন্তু আপনি যদি এইভাবে পয়েন্ট নেন তাহলে আপনি নিজেকে গাইড করছেন ফোর্স করছেন যে আপনি রিডিং পড়ার থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছেন তখন দেখবেন এটা বলার সময় আপনি গল্পের মতো বলতে পারছেন কিন্তু আপনারা কি করেন এই চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিয়ে বাস ওটা প্রেজেন্টেশন দিচ্ছেন এর ফলে কি হচ্ছে এর ফলে আপনার যে বলার যে স্টোরি টেলিং এর ব্যাপারটা আসছেই না বুঝতে পারছেন দেখেন আমরা যখন কথা বলি বা আমি কথা বলছি আমার তো ভিডিও অফ করে কথা বলছি আপনি কিন্তু বুঝতে পারছেন আমার কখন আমার মুখে হাসি আছে কখন তাহলে ইট ম্যাটার্স স্মাইলটা রাখা এটা আপনাকে যে বলছি এটা এটা ফ্রেন্ডলিয়ার এটা আপনাকে কানেক্ট করে এক্সামিনারের সাথে তো এই বিষয়টা আপনি টেস্ট করে দেখবেন আপনি ভিডিও অফ করে আপনি রেকর্ড করছেন এবং পরে শুনেন
হাসি মুখে যখন যেই লাইনটা বলেছেন সেটাকে আপনি সাউন্ডটা ভ্যারি করছে, ইট ভ্যারিস, ইট উইল ভ্যারি। সো এখন আমরা এইটার যদি আমরা দেখি, I'd like to talk about a wristwatch that I received as a birthday gift from my father. He gave he gave it to me on my 18th birthday. এরপর আপনি বলছেন এই ওয়াচটা সম্পর্কে, the watch is silver in color, ওকে ডেসক্রাইব করছেন, with a leather strap, ওটার ফিতাটা, and a very simple but elegant design. It is not extremely expensive, but it looks quite stylish and professional. What made it special was the message behind it. My father told me that it symbolized responsibility and time management as I was entering adulthood, or as I was entering my university life, or as I was entering my college. বলতে পারেন, যে কোনো ভাবে বলতে পারেন। This gift is important to me because it reminds me to value time and also reminds me of my father's guidance and support. যখন এই ফাদার্স দেখেন, আপনি টোনটাকে নামিয়ে নিয়ে আসেন, তো ওটার মধ্যে একটা অন্যরকম মানে ভ্যারিয়েশন, আপনার ভ্যারিয়েশন কোনটা, ইমোশনের জায়গাটা দেখেন, যেটা প্যারেন্টসের সাথে রিলেটেড ইমোশন, অতীতের একটা কোনো মেমোরি আপনি বলছেন, তখন সেখানে আপনার হৃদয়টা ধরে আসার ব্যাপার বা অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো শেখা, আমি যেমন একজন নিউজ প্রেজেন্টার, সে যদি মৃত্যু সংবাদে হাসি মুখে কথা বলে তাহলে মানাবে তাকে? তাহলে আপনার কোনো জিনিসের জিনিসে আবেগী হতে হবে, খুশির জিনিসে খুশি হতে হবে, কষ্টের জিনিসে দুঃখী হতে হবে। এই যে ব্যাপারটা, এটাও আপনার টোনে কিন্তু ভ্যারিয়েশন নিয়ে আসে। ওকে, চলেন আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ইয়োর লাইফ। এখানে আপনাকে বলতে হবে what the event was, when it happened, what you did, and explain why it was important. Intro, time, action, result, importance. তাই না? সো এই হচ্ছে স্ট্রাকচার। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, এটা অবশ্যই নোটিস করে রাখবেন। দেখবেন আমি এই যে আপনাদেরকে শেখাতে চেয়েছি দা এবং দি। সো দি কখন প্রনাউন্স হবে? ভাওয়েল সাউন্ডের আগে। দা কখন হবে? কনসোনেন্ট সাউন্ডের আগে। তো আমি এটা বারবার না বলে আমি কি করি, যখনই এইরকম কিছু আসে ভাওয়েলের আগে, তখন আমি ওখানে দেখবেন একটা একটু ব্লান্ডার করে একটু উচ্চারণ করার চেষ্টা করি এবং এটা রেকর্ডে রেখে দেওয়ার চেষ্টা করি, যেন আপনি এটা করে ও আচ্ছা এটা এই হবে, আপনার কিন্তু ওভাবে কিন্তু লেসনটা পেয়ে যাচ্ছে। দি ইভেন্ট, হোয়াট দি ইভেন্ট ওয়াজ, তাই না? তাহলে এটা কি হবে? আপনি মেসেজটা পেয়ে গেলেন যে ভাওয়েল সাউন্ডের আগে আপনাকে কি পড়তে হবে? দি পড়তে হবে। কনসোনেন্ট সাউন্ডের আগে কি পড়তে হবে? দা পড়তে হবে। তো বলার সময় যদি আপনার এই ব্যাপারগুলো আপনি মানে নিয়ে, এখন তো এটা শিখতেই হবে, এই জন্য আজকে এটা আউটওয়ার্ডলি এটা বলে ফেললাম যে আপনারা এটাও ছোট ছোট জিনিসগুলো, ইন্টোনেশন, স্ট্রেস, প্রনাউন্সিয়েশন, কারেক্ট ওয়ে অফ ইউজিং দ্যাট সাউন্ড, কখন আমরা দা বলছি, কখন দি বলছি, এটা ভ্যারিয়েশন হলেও নোটিস করবে এক্সামিনার যে আপনি, এবং আপনাকে সঠিকভাবে বলতে হবে, এমন না যে একবার দা বললেন একবার দি বললেন, আপনার মনের মতো সঠিকটা বলবেন। তাহলে এইটাকে যদি আমরা এখন দেখি স্যাম্পল অ্যান্সারে, one important event in my life was my university admission result. It happened about 3 years ago, after a long period of preparation. On that day, I checked the result online with my parents beside me. When I saw that I had been selected, I felt extremely relieved and excited at the same time. We celebrated the moment with a small family dinner, and I immediately called some of my close friends to share the news. This event was important because it marked the beginning of a new chapter in my life and gave me the opportunity to, হ্যাঁ এটা অপরচুনিটিটাকে আবার অপরচুনিটি এভাবে পড়া যায়, অপরচুনিটি এভাবে পড়া যায়, হ্যাঁ অপরচুনিটি না, এরকম অপরচুনিটি পড়বেন না, অপরচুনিটি আর অপরচুনিটি যেভাবে পড়ে, দি পড়তে হবে, দি অপরচুনিটি, কারণ এখানে ভাওয়েল সাউন্ড আছে, এই জন্য এটা হচ্ছে দি। দি অপরচুনিটি যেভাবে পড়ে, to pursue higher education and career goals. Okay, so এখন দেখেন আপনারা এটাকে মুখস্থ করার চেষ্টা করেন না, কিন্তু স্যাম্পলের যে বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করেন কিভাবে ফ্লোটা যাচ্ছে, স্টোরিটা কিভাবে যাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি লাইনটা বোঝার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন।
আপনি মনে করছেন স্যাম্পল অ্যান্সার আছে, তাহলে তো ভালো, একটু মুখস্থ করে ফেললেই হয়ে গেল। না, তাহলে তখনও কিন্তু মনোযোগ শোনাবে, রেডিমেড শোনাবে। আপনি আপনার মতো করে স্টোরিটা নিয়ে আসেন। প্রথমত আপনার সাপোর্টের জন্য এই স্যাম্পলগুলো যেন আপনার একটা ব্রেইনে স্ট্যান্ডার্ড সেট করা যায়, কিভাবে আপনি চিন্তা করবেন, কিভাবে আপনি কথা বলবেন। ওকে, চলেন আরেকটা টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে, হবি নিয়ে। হবি নিয়ে কি একটা হবি, হোয়াট ইট ইজ, হাউ লং ইউ হ্যাভ বিন ডুইং ইট, হাউ অফেন ইউ ডু ইট, অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয় ইট। তাহলে এটার স্ট্রাকচার কেমন দাঁড়াবে? এটা একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে অবশ্যই। আপনারা যেটা রাখেন না, এই জন্য আমি লিখেছি ইন্ট্রোডাকশনটা আপনারা ছাড়াই কথা বলতে শুরু করেন। সো ইন্ট্রোডাকশন, এরপরে হিস্ট্রি, এটা আপনি যেহেতু বলেছে কি এটা এবং এটার যে কত সময় ধরে আপনার সাথে আছে, ফ্রিকোয়েন্সি, ফিলিংস, বেনিফিট, তাই না? কত সময় আপনি করেন, ধরেন আপনি গিটার বাজান, আপনি প্রতিদিন কি গিটার বাজান কিনা, বা সপ্তাহে 2 দিন। হবি আপনার, হবি কি? বা গার্ডেনিং আপনার হবি, ব্যস্ততার মধ্যে আপনার এই হবিকে আপনি কিভাবে এই প্যাম্পার করেন, বা আপনার মুভি দেখা হবি, এই বিষয়। ওকে, সো স্যাম্পলটা দেখেন এখানে, ওয়ান হবি আই ট্রুলি এনজয় ইজ রিডিং বুকস, especially novels and self-development books. I developed this habit during my school years. I usually read for about 30 minutes. আপনাকে বলেছে না কত তুমি, how often do you actually, এই যে দেখেন সেন্টেন্স কি ছিল, how often you do it, how long you have been doing it। এই যে প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে করছি, তাহলে আপনি how long সেটা আপনি বলছেন এখানে, স্কুল ইয়ার্সে আপনি এটা ডেভেলপ করেছেন। আই ইউজুয়ালি রিড ফর about 30 minutes before going to bed, although on weekends I spend more time reading. It helps me relax after a busy day. I enjoy this hobby because it allows me to enter different worlds and understand different perspectives. Perspectives এটা যদি থেমে যায়, আটকে যায় মুখে, তাহলে ভেঙে ভেঙে perspectives, তারপর আপনি যখনই কোনো ওয়ার্ড আপনার মুখে একটু দেখবেন ডিফিকাল্ট হচ্ছে, ওটাকে ছোট ছোট করে চাঙ্ক করে ওটাকে ভেঙে ভেঙে প্রোনাউন্স করেন সিলেবল ওয়াইজ, তারপর ওটাকে 20 বার স্পিড আপ করেন, এরপরে আপনি এটাকে আপনার নিজস্ব সেন্টেন্সের মধ্যে ব্যবহার করেন, হয়ে গেল। সো কিন্তু অনেকেই আপনারা যেটা করেন, আপনার শব্দের উচ্চারণটা ভুল হচ্ছে, কিন্তু ওই ভুলটাকেই আপনি একই সময় এক এক রকম ভাবে উচ্চারণ করা এবং ওটাকে না দেখে ইগনোর করে চলে যাচ্ছেন, তাহলে আপনার কিন্তু সংশোধন হচ্ছে না। আমার ভুল হতেই পারে, আমার উচ্চারণ ঠিক না হতেই পারে, কিন্তু সেটাকে আমার ঠিক করে নেয়া, ভুলটাকে কারেকশন করে নেয়া। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। I enjoy this hobby because it allows me to enter different worlds and understand different perspectives. It also improves my vocabulary. এটা আবার দুই ছোটে উচ্চারণ করবেন না, আপনাদের বারবার বলেছি দেখেন, vocabulary। আমরা ভোকাবুলারি অনেকে এখনো বলছেন, সো সাউন্ড গুলো দেখেন, অনেকগুলো ভালো উচ্চারণ করছেন, তার মধ্যে দু একটা সাউন্ড যখন রং হয়ে যায় তখন শুনতে খুব বেশি ভালো লাগছে না। সো ইট অলসো improves এখানে va সাউন্ড আসবে, vocabulary and imagination। দেখেন এখানে টোনটা আপনি অন্যরকম করতেই পারেন, and imagination, the imagination, the কল্পনার যে বিষয়টা সেরকম টোন আসতেও পারে। ওভারঅল রিডিং ইজ বোর, বা আপনি বলছেন ওভারঅল রিডিং ইজ বোর, কোন টোনে বলবেন এটা আপনি সেট করবেন এবং রেকর্ড করে করে শুনবেন, কোন ভাবে বললে আপনার বেশি ভালো লাগে, আপনার নিজেকে শুনতে ভালো লাগে। ওভারঅল reading is both entertaining and educational for me, which is why I continue doing it regularly. আরো কিউ কার্ড নিয়ে যদি আমরা দেখাতে চাই, একটা মুভি যেটা আপনি রিসেন্টলি দেখেছেন সেরকম একটা মুভি, তাহলে এটা আপনাকে কি বলতে হবে, এটা কি ছিল, মুভিটা কি, এটা প্লট কি, কে এটা দেখতে বলেছে এবং কেন এটা আপনি পছন্দ করেন, এই 4টা কোয়েশ্চেন। তাহলে আপনাকে ওই যে আমি নোট টেকিং এর স্ট্র্যাটেজি দেখিয়েছি, তাহলে আপনি সেভাবে লিখে ফেলবেন, অ্যান্সারটা শুধু অ্যান্সারটা লিখে ফেলবেন, বাক্য লিখবেন না। রিসেন্টলি আই ওয়াচড আ মুভি কল্ড দ্য পারসুট অফ হ্যাপিনেস, দেখে ফেলতে পারেন, এই জন্য আপনার জন্য দেখেন সেই কারণে নামটাও সেভাবে দিয়েছি, পারসুট অফ হ্যাপিনেস। It is a motivational film based on a true story. The movie is about a man who struggles financially while trying to raise his son and eventually becomes successful through hard work and determination.
I watched it with my younger brother at home during the weekend. We were both deeply moved by the story. I like this movie because it teaches the value of perseverance and hope, and it made me reflect on my own life challenges. Okay, so at the same time I'm suggesting you to watch this movie. মুভিটা দেখে ফেলতে পারেন, ভালো লাগবে। আবার যদি আমি আপনাদেরকে আরেকটা টপিক কিউ কার্ডে আলোচনা করি, describe a time when you felt happy, when it was, what happened, who you were with, and explain why you felt happy. তাহলে টাইম বলবেন, ইভেন্ট বলবেন, পিপল, ইমোশন, রিজন, এই তো স্ট্রাকচার কিভাবে বলবেন। I would like to talk about a time when I felt extremely happy, which was, or when I felt out of the moon, or over the moon, out of the world, over the moon, not out of the moon, out of the world, or when I felt over the moon, মানে extremely happy, which was my graduation day. It took place last year at my university. On that day, I wore my graduation gown and attended the ceremony with my classmates and teachers. After the ceremony, my family joined me for photographs. I felt happy because all my years of hard work finally paid off. It was also special to share this moment with the people who supported me. That day remains one of the most joyful memories of my life. আরেকটা টপিক নিয়ে কিউ কার্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, describe a difficult situation you faced. তাহলে এখানে প্রশ্ন আছে, এখানে স্ট্রাকচার আছে, এবং এখানেও আপনার জন্য একটা স্যাম্পল দেয়া আছে। ওকে, one difficult situation I faced was during my final exams when I fell seriously ill. It happened about 2 years ago. Despite being sick, I tried to manage my study time carefully and focused on important topics only. I also asked my friends for help with notes. In the end, I passed the exams with satisfactory results. This experience taught me the importance of discipline and asking for help when necessary. It also made me mentally stronger for future challenges. আরও যদি কিউ কার্ড আমরা দেখি, describe a future plan you have. ওকে, সো চারটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, স্ট্রাকচার কেমন হচ্ছে এটা সেটা আপনি খেয়াল করেন। এখানে আপনি বলছেন, সরাসরি বলছেন, এখানে কিন্তু আপনি ইন্ট্রো না দিয়ে আপনি ফিউচার প্ল্যান বলছেন, এটাও এরকমও হতে পারে। তো ইন্ট্রোডাকশনটা অ্যাড করা বেটার। আরেকটা কিউ কার্ড, describe something you did that you are proud of. কি সেটা, কি করেছিলেন, কখন করেছিলেন, কেমন ফিল করেন, সেখানে আপনি এভাবে বলতে পারেন। আমি কিন্তু এটা এই কয়েকটাতে ইন্ট্রোডাকশন রাখি নাই, যেভাবে এটা এভাবে হতে পারবে না তা না, আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দেখবো, আপনারাই কম্পেয়ার করবেন which one is better. Sometimes something I am proud of is completing my IELTS preparation while managing a full-time job. আপনাদের অনেকের স্টোরি হতে পারে এটা। I did this last year. It was difficult to balance work and study, but I created a strict schedule and followed it consistently. When I finally took the exam, I felt relieved and confident. I'm proud of this because it proved my self-discipline and determination. It also motivated me to set higher goals for myself. তাই না? এভাবে হতে পারে। এখন দেখেন, person, place, object, event, activity, media, time, problem, plan, achievement, opinion. So এই যে 10টা টাইপ আপনি আইএলটিএস পার্টের মানে কিউ কার্ডের যে পার্ট, এখানে এই 10টা টাইপ আপনি একাডেমিক যে আইএলটিএস এর বই আপনাদের আছে, ঘুরে ফিরে দেখেন, টপিকগুলো দেখেন, আপনি সেই বিষয়গুলো এই রেঞ্জে পেয়ে যাবেন। ওকে, সো এক্সাম ডে এর জন্য যেহেতু এটা একদম কমপ্লিট প্যাকেজের মধ্যে রাখার চেষ্টা করেছি আমরা, পার্ট 2 যেমন ধরেন আপনাদের রাইটিং আমি টাস্ক 1 নিয়ে আলোচনা করেছি, একটা রেকর্ডেড ফুল একটা ক্লাসের মধ্যেই পুরোটা কভার করেছি। সেটা যখনই আপনি এই
রেকর্ড ক্লাসটা দেখবেন বা প্রস্তুতি পরীক্ষার আগে যখন আপনি করবেন তখন আপনার সাথে অবশ্যই এক্সাম প্রিপারেশনটার জন্য কি করতে হবে তখন এটার সাজেশনটা থাকা উচিত। এই জন্যই এখন আপনার কাছে মনে হতে পারে আমরা তো এখনো মক টেস্ট জন্য করি নাই স্যার, তাহলে এক্সাম ডে এর জন্য কেন ফাইনাল টিপস? কারণ এই ক্লাসটা আপনার তখন কাজে লাগবে, তখন ফাইনাল টিপস গুলো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা রেখেছি লিস্টে। ওকে, সো যেটা আপনি করবেন, কিপ টকিং আনটিল দ্য এক্সামিনার স্টপস ইউ। এটা হচ্ছে আপনার পার্ট 2 এর জন্য। হ্যাঁ, অনেক সময় আমরা নিজে গেস করে মনে করি 2 মিনিট হয়ে গেছে, আমরা চুপ হয়ে স্টপ হয়ে থাকি। সো হয়তো আপনি 1.5 মিনিট বলেছেন, তো এক্সামিনার ওটাকে নোটিস করতে পারে যে আপনি থেমে গেছেন বা আপনার বলা শেষ হয়ে গেছে, আপনি আর বলতে পারছেন না। অথচ আপনি হয়তো মনে করেছেন 2 মিনিট হয়ে গেছে, এক্সাম থামানোর আগে আমি থেমে যাই। সো এটাও একটা, কিন্তু আপনি এমন আবার করবেন না যে 2 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু আপনি এখনো মাঝখানেই পড়ে আছেন। আপনার অলমোস্ট শেষ, যে কোনো সময় আপনি থামিয়ে দিলে আপনি এখন থেমে যেতে পারবেন। আই কন্ট্যাক্টটা মেনটেন করবেন, এটা কম্পিউটার ডেলিভার আইএলটিএস হলেও আপনাকে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। হ্যাঁ, ক্যামেরাতে আপনি তাকাবেন। ওকে, আমি একটু এটা শেষ করে আসছি, তারপরে কোয়েশ্চেনগুলো নিচ্ছি। লুক অ্যাট দি এক্সামিনার, নট জাস্ট ইওর পেপার। এক্সামিনারের দিকে তাকাবেন, আপনি নিচে যে পেজে লিখছেন এটার দিকে বারবার বেশি তাকানোর দরকার নেই। হ্যাঁ, ওটা তো আউটলাইন করে ফেলছেন, আপনার মাথায় আছে। আপনি যদি একবার লিখে ফেলেন ওই আউটলাইনটা মাথায় থাকে। বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে? আপনাকে বলেছি হ্যান্ড জেস্টারটা ব্যবহার করতে, এটা আপনার ব্রেনকে হেল্প করে। খেয়াল করে দেখবেন, যদি একেবারে পকেটে হাত ঢুকিয়ে রাখেন আপনার একটু স্টাক বেশি লাগে। আপনি হাতটা যদি ফ্রি রাখেন এবং হ্যান্ড মুভমেন্ট করেন, দেখবেন আপনার জন্য ইজিয়ার হয়। আর হাসি মুখে আপনাকে সবচেয়ে সুন্দর লাগে, হাসি মুখটা রাখার চেষ্টা করবেন এবং হাসি মুখে আপনাকে কুল লাগে, চিল লাগে, কনফিডেন্ট লাগে, রিল্যাক্স লাগে। তো হাসি মুখে থাকার চেষ্টা করবেন। হাসি মুখে না থাকলে আপনাকে খুব বেশি প্যানিক মনে হতে পারে, আপনি এক্সাম প্যানিকে পড়ে যাবেন। তো হাসি মুখে কথা বলার প্র্যাকটিস করবেন এখন থেকেই। স্পিকিং টেস্ট পার্ট 2 ক্যান্ডিডেট টাস্ক কার্ড, এভাবে আপনাকে থাকতে হয়। ডিসক্রাইব সামথিং ইউ ওন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, এভাবে থাকবে। রাউন্ডিং অফ কোয়েশ্চেন হতে পারে, টেল মি ইজ ইট ভ্যালুয়েবল ইন টার্মস অফ মানি, উইল ইট বি ইজি টু রিপ্লেস। থাকতে পারে রাউন্ডিং কোয়েশ্চেন, এটাকে বলা হয় রাউন্ডিং অফ কোয়েশ্চেন, মানে এটাকে শেষ করা। সো এখানে আপনি 2 মিনিট সময় পাবেন, 1 মিনিট সময় পাবেন আপনি প্রিপারেশনের জন্য, আর 2 মিনিট কথা বলার জন্য, তাই না? So you have 1 minute to think about what you are going to say. You can make some notes to help you if you wish. আপনাকে, এবং আপনি যদি উইশ করেন এবং কিভাবে নোট টেকিং নেবেন তাহলে সেটা করতে পারেন। আর আপনি যদি এটাতে প্র্যাকটিসের মধ্যে থাকেন এবং একটা টপিক দেখলেই আপনার ব্রেন ওইভাবে ছক এঁকে ফেলে, তাহলে ফাইন, নো প্রবলেম। এবার আমরা একটা অডিও শুনে দেখি। আচ্ছা, এখন আমাকে একটু যেতে হবে এখানে। রাইট, এই আমরা অডিওটা এখন শুনে দেখব, ঠিক আছে? All right. Remember, you have 1 to 2 minutes for this, so don't worry if I stop you. I'll tell you when the time is up. Can you start speaking now, please? Yes. ওকে, জাস্ট আ মিনিট, আমি একটু ভলিউমটা একটু বাড়িয়ে One of the most important. জাস্ট, হ্যাঁ, আবার। All right. Remember, you have 1 to 2 minutes for this, so don't worry if I stop you. I'll tell you when the time is up. Can you start speaking now, please? Yes. One of the most important things I have is my piano, because I like playing the piano. I got it from my parents to my 12th birthday, so I have it for about 9 years. And the reason why it is so important for me is that I can go into another world when I'm playing piano. I can forget what's around me and I can forget my problems, and this is
sometimes quite good for a few minutes, or I can play to relax, or just, yes, to relax and to think of something completely different. Thank you. Would it be easy to replace this piano? Yes, I think it wouldn't be that big problem, but I like my piano as it is because I have it from my parents. It's some kind unique for me. ওকে সো খেয়াল করে দেখেন এখানে যে কথাগুলো হয়েছে এবং দেখেন শুরুটা সে করেছিল, তারপর সে যখন পজ দেওয়া শুরু করেছে এবং পজ দিতে দিতে পরে পজ দিয়ে থেমে গেছে। এই যে কখন রাউন্ডিং অফ কোয়েশ্চেন করা হয়, এক্সামিনার কখন করে, যখন আপনি ওখানে কিছুটা একটু স্ট্রাগল করেছেন, তখন আপনাকে আবার সে একটু কোয়েশ্চেন করে সেটাকে ফিল আপ করতে চায় গ্যাপটা। এবং তারপরে দেখবেন যে এক্সামিনার যখন প্রশ্ন করলো, তারপর সে যখন আবার সেকেন্ড উত্তর দিচ্ছে, তখন এক্সামিনার ওই জায়গায় তাকে একটু টেন্স হয়ে গেছে, এক্সামিনার একটু হাসি ওকে হাসানোর চেষ্টা করে একটু দিয়ে নর্মাল ইজি করার চেষ্টা করছে, ও কিন্তু প্যানিক হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি এই স্পিচটা শুনে আপনার কাছে, আপনি যদি এক্সামিনার হন তাহলে কত দিবেন সেটা আমরা একটু পরে কোয়েশ্চেন নিব আপনাদের, কোয়েশ্চেন নেওয়ার পরে আমরা আলোচনা করব। হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন now you can ask, and thank you very much. So I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah.